কৃষ্ণা ত্রয়োদশী তিথি, দেবীর নিশ্চয় আগমন, দেখতে গমন, মাঝে কিছুক্ষণ মর্তে অধিষ্ঠান, ক্যাফের বন্ধ, দয়া ত্রিনেত্রে সিন্ধি হয়ে যায়। আমরা সে ফুল তুলে প্রস্তাব সাজাতে গিয়ে দেখি অভিজাত হাসি শব্দ, কলিকাতা দক্ষিণে যোগায়। এ দেবী, কফির কাপে আমাদের ধৈর্য বাড়ে কই, তাড়াহুড়ো করে ফেলি। আহ ভূমি বাতাসে ছড়ায়, নীরবে চুমুক দেওয়া এ শহরে প্রকাণ্ড ঢেঁকুর এসেছে সান্নিধ্য লোভে। হে দেবী, সর্বভূতে নাও কবির মর্দিনী হয়ে, ভাষা বাংলা সবারে শেখাও। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে পারু কথা বাই পারমিতা থেকে আমি আজকে রয়েছে কিন্তু গুয়াহাটি শহরে নয়, গুয়াহাটি শহর থেকে অনেকটাই দূরে আমার আরো একটা প্রিয় শহর কলকাতার বুকে। কলকাতার বুকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দুই বিশেষ অতিথি। তাদের নিয়ে আজ আড্ডা হবে, যদিও আজ সকালেই শ্রাবণের এক পশলা আমরা দেখেছি, এখনো অপেক্ষায় রয়েছে যে শ্রাবণের আড্ডাটা একটু ভিজে আড্ডা হবে, একটু শ্রাবণ ঝরবে সেই অপেক্ষায় রয়েছে, এবং সেই সঙ্গে অপেক্ষায় রয়েছে আপনারা কতক্ষণে আমাদের সঙ্গে যোগদান করবেন। তার আগে একটু বলে ফেলুন যে আমাকে আপনারা কি স্পষ্ট দেখতে পাচ্ছেন কিংবা শুনতে পাচ্ছেন কিনা, একটু যদি কমেন্ট করে জানান খুব ভালো হয়। আমি একটু অপেক্ষা করছি, আর সেই সঙ্গে আমার অতিথিদের যে দুজন রয়েছেন আমি একটু শেয়ার করে দিচ্ছি। স্পষ্ট করে আমায় দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন, একটু মন্তব্য করে জানাবেন। কেউ আছেন সঙ্গে? বন্ধুরা আমার মনে হয় জুড়বে ধীরে ধীরে। প্রথমে ক্ষমা প্রার্থী যে টেকনিক্যাল ব্যাপারে আমি যেহেতু গুয়াহাটির বাইরে রয়েছি এবং সেখানে আমার কোনো ইকুইপমেন্ট এই মুহূর্তে সঙ্গে নেই, ওরা যথেষ্ট সহযোগিতা করলেন, তো তাই খানিকটা আমাদের দেরি হলো ঢুকতে। আমরা এবার মূল পর্বে যাব, তার আগে একটু আমি শেয়ার করার অনুমতি নিচ্ছি আপনাদের। আকাশ এবং তন্ময়ের সঙ্গে আমি শেয়ার করছি এই লিঙ্কটা। বন্ধুরা রয়েছেন তো সঙ্গে? শব্দঘরের কে কে সঙ্গে আছেন একটু জানতে চাইছি। হ্যাঁ, শেয়ার হয়ে গেছে। এবারে এই মুহূর্তে আমি যার কবিতা পড়লাম তিনি আমার ডান দিকে অধিষ্ঠান করছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কবি তন্ময় ভট্টাচার্য। তন্ময়ের কাজ সম্বন্ধে আপনারা অনেকেই অবগত। তন্ময় কবিতার পাশাপাশি অনেক গবেষণামূলক কাজ করছেন, যার নিদর্শন আপনারা হয়তো পেয়েছেন, এবং সেই নিয়ে আজকে আমরা কিছুটা আলোচনা করব। তন্ময়ের কাজ ছুঁয়ে যাবার চেষ্টা করব, এবং সেই হুগলির পাড় থেকে, তুলসীতলা থেকে শুরু করে হুগলির পাড়, আমার মনে হয় এই সমস্তটা জুড়ে, বাংলার ব্রতকথা জুড়ে, বাংলার সাহিত্য চর্চা, তন্ময় যেন আমাদের কোথায় একটা নিয়ে চলে যান বারংবার যখনই তন্ময়কে পড়েছি। তন্ময়ের সঙ্গে আজকে আমার এই প্রথম সরাসরি সাক্ষাৎ। আর আমার বাঁ দিকে যিনি রয়েছেন তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল গেল বছর বইপাড়ায়।
আমি দেখেছিলাম একটা হৈ হৈ করা প্রচন্ড প্রাণবন্ত ছেলে আমার সামনে এসে দাঁড়ালো, এবং বই বিনিময় হলো, কথাবার্তা হলো, এবং এই সম্পূর্ণ যোগসূত্র যিনি আজকে মানে সূত্রধার যাকে বলা চলে, তিনি ক্যামেরার ওপাশে বসে আছেন, আমার ভীষণ প্রিয় বন্ধু, বোন, যাই বলি না কেন, আত্রি, কবি আত্রি চক্রবর্তী। তোকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই আয়োজনটা করে দেবার জন্যে। তো আমি এবারে তন্ময় এবং আকাশ দুজনের কাছেই ফিরবো। তো তন্ময়ের কাছে আমি প্রথম একটা প্রশ্ন নিয়ে যাচ্ছি, অ্যাপেলটা ধার করব। তো তন্ময়, আমি তোমাকে যতটা দেখেছি, যতটা চিনেছি, আহ, কবিতার সঙ্গে তো তোমার খুব একটা নিবিড় সম্পর্ক। তো এই এই যে সূত্রপাতটা, তারপর আমি তোমার গবেষণা বা সেই কাজগুলোতে আসছি, কবিতার সঙ্গে তোমার সেই আহ গভীর যে একটা হাত ধরা, কবিতার সঙ্গে পথ চলা তোমার ঠিক কবে থেকে শুরু হয়েছে? নমস্কার। হ্যাঁ, কবিতার হাত ধরা বা কবিতার সঙ্গে পথ চলা কবে শুরু হয়েছে এর দুটো ফেজ ভাগ করা যায়। একটা হতে পারে যে সিরিয়াসলি প্রকাশ্যে পত্রপত্রিকায় লেখার মাধ্যমে কবে থেকে চলা শুরু হয়েছে সেটা বলা যায় 2012-13 সাল থেকে। আর ব্যক্তিগত কবিতা চর্চা, যদিও সেগুলো কবিতা পদবাচ্য কিনা জানি না, সে তো শৈশব থেকেই মানে একটা চর্চা চলছিল। তারপর থেকেই কিন্তু মূল যে স্রোত বলা যায় সেটা এই সাহিত্য জগতের মধ্যে এসে পড়া, পত্র-পত্রিকায় লেখাপত্র প্রকাশ, তারপর থেকেই ধারাবাহিকভাবে প্রায় 12 বছর হলো চলছে। 12 বছর, মানে এক যুগ পেরিয়ে গেছে। সেই কবিতার সঙ্গে তোমার সাধনা চলছে, এবং তার সঙ্গে যে গবেষণামূলক কাজগুলো তুমি করছো সেই পাশাপাশি, মানে একদম প্যারালাল ওয়েতে দুটো কাজই চলছে। কোনটা তোমার বেশি পছন্দের কাজ, মানে কবিতা লেখা না এই গবেষণামূলক কাজগুলো? প্রথমত, কবিতা লেখাকে আমি কাজ বলে মনে করি না। আর দ্বিতীয়ত, হ্যাঁ, দ্বিতীয় গবেষণামূলক বিষয়গুলোকে কাজ বলে মনে করি। আর দিনের শেষে অবশ্যই সবচেয়ে প্রিয় কবিতাই, কারণ ওই কাজগুলো আমার মন না চাইলে যে কোনো দিন বন্ধ করে দিতে পারি, কিন্তু কবিতার ক্ষেত্রে আমি শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করব যাতে চর্চাটা ধরে রাখা যায়। আর দুটো একসঙ্গে চলে কারণ দুটোই তো সমান্তরাল ভাবে কোথাও গিয়ে একটা খোঁজ। কবিতার মধ্যে দিয়েও কেউ যখন লেখা শুরু করছেন কোথায় গিয়ে শেষ হবে জানেন না, সেই জার্নিটা একটা খোঁজ। সেরকম কোনো গবেষণামূলক কাজও একটা খোঁজের কথাই বলে। এই যে খুঁজে চলা, এই দুটো মাধ্যমেই আমি সেইটাই ধরার চেষ্টা করি। ফলে এই তো দুটো আমার, অনন্ত হ্যাঁ, খোঁজ। ফলে আমার হাত ধরাধরি করে এই দুটো আপাতত চলছে। কিন্তু যদি কোনোটা বন্ধ করার কখনো প্রয়োজন পড়ে, আমি সেক্ষেত্রে দ্বিতীয়টাকেই বেছে নেব। শুনলাম আমরা তন্ময়কে, এবারে আকাশের কাছে যাব। তার আগে আমি একটা কবিতা পড়ছি। জানি না বিপদ কাকে বলে, অগভীর ঘুম থেকে চাদর ছিনিয়ে নিয়ে পাশে শুয়ে আছে মৃদু স্বরে নাক ডাকা, মাঝে মধ্যে প্রেমিকার নাম। আমরা দুজনে জানি আউড়ে ছিলাম, থেকে যাব। কি অসাধারণ লাইন বলুন! এবং এই লাইনগুলো আকাশের লেখা, আকাশের কবিতা। আহ আকাশ আহ একই সঙ্গে অনেক কাজ করেন। আকাশ এই মুহূর্তের একজন মেধাবী কবি, সেই সঙ্গে মাসতুল পত্রিকার সম্পাদনা করছেন, প্রকাশনীর দায়িত্ব নিয়েছেন, তো অনেক কাজ একই সঙ্গে সামলাচ্ছেন। তো তার কাছেও আমি প্রথম এই প্রশ্নটা নিয়ে যাব, যে আকাশ, তোমার কাছে এই যে কবিতা লেখা আহ কিংবা এই যে মাসতুলের দায়িত্ব নিয়ে তুমি চলছো, কোন কোন কাজটাকে তুমি বেশি দায়িত্ব সহকারে বহন করো? বেশি দায়িত্ব সহকারে বহন করি বললে সেভাবে বেছে উঠতে পারবো না, কারণ এই দুটোর বাইরেও আরো অন্তত 10টা কাজ আমি করি। তবে জানি না, আমার কাছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেঁচে থাকা, সুস্থভাবে ভালোভাবে সবাইকে নিয়ে বেঁচে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সেটা চালিয়ে যাওয়ার জন্য যদি আমায় প্রকাশনা ছেড়ে দিতে হয়,
আমার কোনো আপত্তি থাকবে না, যদি লেখা ছেড়ে দিতে হয় তাতেও আমার কোনো আপত্তি থাকবে না। দিনের শেষে সম্পর্ক এবং সুস্থভাবে বেঁচে থাকা, এইটা আমার কাছে সবচেয়ে জরুরি। মানে এটাই আহ, তোমাকে অক্সিজেন যোগায়, তোমার এই ভালো লাগার কাজগুলো, তাই তো? আমি আমি ব্যস্ত থাকতে ভালোবাসি মূলত, যে কোনো কিছু নিয়েই, যে কোনো কাজ নিয়েই। তো সেইটুকুই আর কি, অক্সিজেন যোগায় বলতে সেটাই। আচ্ছা, এবারে আমি দেখতে পাচ্ছি আমার সঙ্গে বেশ কিছু বন্ধুরা রয়েছেন। মৌসুমী রয়েছে, আহ তাপসদা সঙ্গে রয়েছেন গুয়াহাটি থেকে, জয়রাজ সিনহা রয়েছেন, ঐশ্বর্য রয়েছে জার্মানি থেকে। ঐশ্বর্য, সঙ্গে থাকিস। আমরা বেশ কিছু কবিতা পড়বো, একটু নিবিড় আলাপনে যাব। মূল উদ্দেশ্য হচ্ছে আমার দুই পাশের দুই তরুণ কবিকে এবং তাদের কাজকে তোমাদের সকলের সঙ্গে বা আপনাদের সকলের সঙ্গে একটু ভাগ করে নেওয়া এবং তাদের দুজনকে আরো একটু নিবিড় করে জানা। সঙ্গে থাকবেন আপনারা। আবারও ফিরছি একটা প্রশ্নে। তন্ময়ের কাছে, মানে তন্ময়কে আমি যতটুকু পড়েছি, আসলে এখানে আসার আগে আমার কাল রাত থেকে প্রচন্ড একটা ভয় কাজ করছিল যে তন্ময় এত পড়াশুনো করে, মানে লেখালেখি করতে গেলে তো তাকে অনেক লাইব্রেরি ঘেটে অনেক কিছু তথ্য সংগ্রহ, মানে এত ইনফরমেটিভ সে, সেই সঙ্গে পাশাপাশি তার কবিতা, মানে আমাকে অনেক ভাবতে হয়, অনেক চিন্তা করতে হয়, আর এই লাইনটা কি করে লিখলো, এটা কোত্থেকে এলো, মানে সমস্ত ভাবতে ভাবতে আমি ভাবছিলাম যে তন্ময়ের সঙ্গে বসে আমি ঠিক কি ধরনের, মানে তার সঙ্গে আলাপচারিতা চালাতে পারবো। এখানে এসে ভয়টা অবশ্য ভেঙে গেছে তন্ময়কে দেখে বা তার সঙ্গে কথা বলে। তো তন্ময়কে আরো একটু কাছাকাছি বোঝার জন্য তন্ময়ের কাছে আমার একটা প্রশ্ন। তন্ময়, তুমি বাংলার ব্রত, তোমার যে কবিতা বইটা আমি পড়েছি সেখানে বাংলার ব্রত কথাগুলোকে নিয়ে তুমি এমন ভাবে তুলে ধরেছো যেখানে আমার মনে হয়েছে যে নারী মননের সঙ্গে আহ জড়িয়ে আছে সেই বাংলার ব্রতগুলো, এবং তুমি ঠিক সেই জায়গাটাতে ছুঁতে পেরেছো। তোমার মানে সেই অভিজ্ঞতাটা বা সেটা নিয়ে তুমি কি বলতে চাইবে? আমাদের বাংলার যে ব্রতগুলো, সেগুলো তো ঐতিহাসিকভাবেই বেশিরভাগই নারীদের পালনীয়। ফলে তার প্রতিটা আচার, তার পদক্ষেপ, প্রত্যেকের সঙ্গেই নারী মন জড়িয়ে। এমনকি ব্রতর যে ছড়া তথা মন্ত্রগুলো, সেগুলোও মুখে মুখে নারীদের দ্বারাই বানানো। ফলে এবং ব্রতের যে কামনা, যে চাওয়া পাওয়া, সেগুলোর সব পেছনে একটা নারী মন জড়িয়ে থাকে। ফলে যদি নারীর মনটিকে ছুঁতে না পারি বা লেখার মাধ্যমে সেটাকে ফুটিয়ে তুলতে না পারি, তাহলে তো ব্রতকেন্দ্রিক কবিতাগুলো লেখাই মিথ্যে হয়ে যায়। কারণ ব্রতের উপজীব্য তারাই, তারাই ব্রত পালন করেন, তাদের জন্যই ব্রত। এবং তারা ছাড়া ব্রতগুলো অসার। এবং এই বইটা লেখার আগে আমি ভাইফোঁটা নিয়ে একটা গবেষণামূলক কাজ করেছিলাম, সেই সূত্রে আরো বাংলার বিভিন্ন ব্রত পালা পার্বণ গুলোকে নিয়ে চর্চা করার সুযোগ হয়েছিল। ফলে সেই যে সামগ্রিক একটা জ্ঞান, এবং সেই সঙ্গে এই বাংলার ব্রত বইটায় 12টি ব্রত সম্পর্কে পরোক্ষে কবিতা আকারে আছে। এই যে চর্চার জায়গাটা, সেইটাই কোথাও গিয়ে কবিতা আকারে প্রকাশ পেয়েছে বলে মনে হয়। মানে এই চর্চা এবং তোমার এই খোঁজটা চলবে এবং এই খোঁজটা তোমাকে ভীষণভাবে মানে এগিয়ে নিয়ে যায়, তাই তো? হ্যাঁ, মানে এক বিষয় থেকে আরেক বিষয়, বিষয় থেকে বিষয়ান্তরে এই যে খোঁজ, মানে আমি তো অনেক কিছুই জানি না, কোনো মানুষই হয়তো সবকিছু জানেন না। আমি যে বিষয়টা জানি না সেই বিষয়টা প্রতি যদি আমার কৌতূহল জাগে, তাহলে সেটা যথাসম্ভব জানার চেষ্টা করা, এটাই তো। এবং তার থেকে যদি নিজে আনন্দ পাবো এমন কিছু কাজ করে উঠতে পারি, এটুকুই। কাজেই যতদিন সেই আনন্দ পাওয়ার ইচ্ছেটা জারি থাকবে, কাজ করতে থাকবো। একনিষ্ঠ মানে কি বলবো, সাধক তন্ময়কে, তন্ময়ের সঙ্গে কথা বলে বা তন্ময়ের কাজগুলো দেখলে আমার তাই মনে হয়। এই কাজগুলো নিয়ে আরো একটু আপনাদের সঙ্গে কথা বলবো, তার আগে আবার চলে যাচ্ছি আকাশের কাছে। আকাশ, তোমার পরবর্তী কবিতার বই আমরা কবে পাচ্ছি? পরবর্তী কবিতার বই কবে পাচ্ছি বলাটা একটু চাপের, এখনো সেরকম কিছু প্ল্যান নেই। পাণ্ডুলিপি তৈরিও হয়ে আছে অনেকখানি,
কিন্তু এটা খানিকটা মুডের উপর ডিপেন্ড করে। তো আমি মাঝে মাঝে একটু ডুব দিতে ভালোবাসি আর কি। একটা 1-1.5 বছরের গ্যাপ, হঠাৎ চুপ হয়ে যাব, তারপর আবার যেদিন মনে হবে সেদিন জেগে উঠবো, এরকম আর কি। না হলে যেটা আমার মনে হয়েছে যে এক বই থেকে আরেক বইয়ে সরে যাওয়ার যে লেখা সরে যাওয়ার যে ব্যাপারটা, সেটা হয়তো থাকে না, মানে আমি পারি না সেটা কন্ট্রোল করতে। তো নানা মলাটে এক জিনিস দেওয়ার দরকার নেই বলেই মনে হয়। আবার যখন মনে হবে যে লেখা সরে গেছে, তখন আবার নতুন বই হবে। আমরা সেই অপেক্ষায় রইলাম, কারণ আকাশ অসম্ভব ভালো লেখে, অসম্ভব বুদ্ধিদীপ্ত লেখা। আমি গত বছরই তার বইটা হাতে পেয়েছি। বইটা আমার সঙ্গেও রয়েছে, আপনাদের একটু দেখাতে পারি। এমন আশ্চর্য জলে। তন্ময়েরও অনেক অনেক বই নিয়ে আমি বসেছি, মানে কতটা আপনাদের দেখাতে পারবো, কতটুকু আপনাদের কাছে পৌঁছাতে পারবো জানি না। সমস্ত কাজগুলো আমি অল্প অল্প করে ছুঁয়ে যাবার চেষ্টা করব। তার আগে আবার তন্ময়ের কাছে ফিরবো, আবার সেই প্রশ্ন নিয়ে, না হলে তো আর তন্ময়কে জানতে পারবো না। তো তন্ময়, যে তুমি লেখার পাশাপাশি এই গবেষণামূলক কাজগুলো করো, তোমাকে তো বারবার অতীতে ফিরে যেতে হয় না? বারবার করে অতীতটা তোমায় এত বেশি টানে কেন, কি মনে হয় তোমার? তার কারণ আমার মনে হয় অতীত তো আসলে কোথাও গিয়ে ঐতিহ্য। সেই ঐতিহ্যের মধ্যে থেকে যেগুলো নেগেটিভ সেগুলোকে সরিয়ে রেখে যেগুলো পজিটিভ বা অন্তত নিউট্রাল সেগুলো নিয়ে যদি চর্চা করি তাহলে আমরা আমাদের জাতির ইতিহাসকেই বোধ করি আরো জানতে পারবো, বুঝতে পারবো। আর তাছাড়া সেটা তো শুধু জাতির সংস্কৃতি বা ইতিহাসের সঙ্গে সংলগ্ন নয়, সাধারণ যে পথ চলা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিভিন্ন বিষয় যেগুলো হয়তো কখনো সেই অর্থে আলোচিত হয়নি, বা প্রসঙ্গ হয়তো বুড়ি ছুঁয়ে বেরিয়ে গেছে, কখনো ডিটেলস এর দিকে যায়নি, সেই বিষয়গুলো আমি খুঁজে পেতে পছন্দ করি। এবং আমি চেষ্টা করি আমি সেই বিষয়গুলো নিয়েই কাজ করতে, যে বিষয়গুলো নিয়ে ইতিপূর্বে কখনো বিস্তৃত কাজ হয়নি। কারণ আমার কারণ এই জাতীয় কাজের মধ্যে দিয়ে আমার একটা কোথাও নতুন করে খুঁজে পাওয়া আবিষ্কারের আনন্দ, সেই আনন্দ খুবই ব্যক্তিগত, সেই আনন্দটা কাজ করে। ফলে আর ভবিষ্যৎ তো আবিষ্কার করা যায় না, আবিষ্কার করতে গেলে ইতিহাস থেকেই করতে হয়, বা বর্তমানকে। ভবিষ্যৎ করা যায়, কিন্তু সেটা বিজ্ঞানের যে পথে, হ্যাঁ, বিজ্ঞানের যে পথে তার দক্ষতা আমার নেই, ইতিহাসেরও প্রাতিষ্ঠানিক দক্ষতা নেই, নিজেই ঘষে মেজে যতটা চেষ্টা করা যায় আর কি। তন্ময় খুব গম্ভীর করে কথা বলছে। মানে মূলত সে গম্ভীর ছেলে, গম্ভীর জিনিসপত্র, গম্ভীর আলোচনা, এবং এই যে ইতিহাস ঘেটে ঘেটে এত গম্ভীর সমস্ত কিছু বের করে আনছে, সে আমাদের কাছে তুলে ধরছে। সেখানে তার কৃতিত্ব তো যথেষ্টই, কিন্তু আমি ভাবছি তার শুধু এই একনিষ্ঠতা নিয়ে, এই যে একটা নেশা তাকে বারবার করে টেনে নিয়ে যায়। এবং সেই খোঁজ কোথাও গিয়ে মনে হয় একটা অন্তহীন খোঁজের পথে তন্ময় মানে সাধক হয়ে চলছে। এবং এই এই কাজ। এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে, মানে কখনো কখনো খোঁজ একক হয় না, যৌথ হয়ে ওঠে। যেমন ধরুন আমার যে শেষ বইটা, গঙ্গা তীরবর্তী জনপদ, সেটাতেই আমি হ্যাঁ আসবো। হ্যাঁ, ওই ওই বইটায় যেমন আমার নিজের কাজ তো আছেই, তার সঙ্গে প্রকাশক হিসাবে বা বন্ধু হিসাবে আকাশ, এই বইটার আমার যদি 60% পরিশ্রম থাকে, বইটা গড়ে ওঠার বাকি 40% পরিশ্রম আকাশের। কারণ না না, অত দেবো না, কিছু বেশি রাখি নিজের কাছে। না, কারণ বইটা নির্মাণ থেকে শুরু করে পেজ সেটিং, প্রত্যেকটা ছবি তৈরি, ফলে ইতিহাস চর্চা কখনো কখনো যৌথভাবেও একটা পরিপূর্ণতার দিকে এগিয়ে যায়। এই বইটা বোধ করি তারই প্রমাণ। এই বইটা নিয়েই আমি কথা মানে এই মুহূর্তে তার আগে বইটা আকাশের অভিজ্ঞতা জেনে নিই, তারপর আমার আচ্ছা, আসছি আকাশের, না না একদম নয়, আকাশের কাছে আমি যাচ্ছি, আকাশ কিছু বলতে চাই। হ্যাঁ, আমরা আসলে বেশিক্ষণ গম্ভীর থাকতে পারি না কোনো আলোচনায়। তন্ময় নিজেও গম্ভীর নয়, ব্যাপারটা হচ্ছে যে ও যখন ওর পছন্দের গ্রুপের মধ্যে থাকে, পছন্দের গোষ্ঠীর মধ্যে থাকে, তখন ও খুবই, না সেই অর্থে হয়তো সময় লাগবে, ব্যাপারটায় আমাদের অনেক বছর লেগেছে। তো যাই হোক, তখন ওকে দেখলে বোঝা যায় ও গম্ভীর নয়, ও গম্ভীর সেজে থাকে। আর ইতিহাসের খোঁজের বিষয়টা নিয়ে আমার আরেকটা জিনিস যেটা বলার, আমার যেটা মনে হয়েছে ওর মধ্যে, আমি ওর অনেক দিনের বন্ধু। তন্ময়ের সঙ্গে আমার
পরিচয়েরও প্রায় 10 বছরের বেশি হতে যায় সম্ভবত, তাই তো? হ্যাঁ। তো এবার আমার যেটা ওর মনে হয়েছে, ওর একটা অন্য তাগিদ আছে, যেটা ও মনে করে যে কোনো কিছু যদি খুঁজে পাওয়া যায় সেটা গ্রন্থিত না থাকলে হয়তো হারিয়ে যাবে। এবং যে যে হ্যাঁ, শ্রুতির থেকে যে জিনিস এগিয়ে এসছে বরাবর, সেই বিষয়টা তো ক্রমশ কমতে থাকছে। পরিবার ছোট হয়ে যাওয়া এবং অন্যান্য কারণে জেনারেশন গ্যাপ একটা ব্যাপার। তারপরে আরেকটা বিষয় হলো, যে সময়টা আমরাও আমাদের ঠাকুর দাদা ঠাকুমাকে পেয়েছি, এর পরের প্রজন্মে সন্তান হওয়াটা এত মানে বয়সে গিয়ে বাবা মারা ভাবছেন যে তারপরে আর আগের প্রজন্ম বা তার আগের প্রজন্মকে তো ভুলেই যাওয়া যাবে। তো সেই জায়গা থেকে অনেক কিছু মানে একটা তফাৎ তৈরি হয়ে যাচ্ছে, অনেক কিছু গ্রন্থিত থাকছে না বা শ্রুতিতেও থেকে যাচ্ছে না। সেই কারণে হয়তো ইতিহাস নিয়ে চর্চা করার তাগিদটা এখন আরো বেশি হওয়া উচিত, যেটা ওর মধ্যে আছে। এবং ওর মধ্যে আরেকটা বিষয়ও আছে, তন্ময়ের কবিতার ক্ষেত্রেও আপনারা দেখবেন যে ও বরাবর অধীত বিষয় নিয়ে লিখতে ভালোবাসে। ও পড়ে, ও সেইটা নিয়ে কবিতা লেখে। ও কিন্তু আমাদের মতো ঘটনা লেখে না, বা যেটা আমার অভিজ্ঞতা শুধু সেটাই লিখলাম এটা নয়। ও কবিতা নিয়ে ভাবে, নতুন কিছু ভাবে, অধ্যয়ন হয় ওর, ও তারপরে গিয়ে লেখে। এবং এখন যেটা একটা ওর উত্তরণ আমি মানে বন্ধু হিসেবে বলবো, যে ও এখন সংকলন করে না, ও এখন কবিতার বই লেখে। এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে। আমি 1 বছর ধরে অনেক লেখা লিখলাম এবং সেই লেখাগুলোকে এক জায়গায় করে একটা বই হলো। আর আমি একটা বই আলাদা করে ভেবে লিখলাম। ভেবে লিখলাম বলবো না, ভেবে লিখলাম বলাটা ভুল, কারণ কবিতা ভেবে হয় না। কিন্তু হ্যাঁ, সেটা একটা বই হয়ে ওঠার মধ্যে যে তফাৎটা। এবং সেইটা অদ্ভুত ভাবে বাংলা বইয়ের, যেহেতু আমি প্রকাশনার সঙ্গে আছি, মেলা বা হিউম্যান ইন্টারাকশনটা একটু বেশি সবার তুলনায়, এইটা আমি দেখেছি যে পাঠকও এই বিষয়টাকে আলাদা করে গুরুত্ব দেন। এবং বইয়ের ক্ষেত্রেও দেখেছি, ওর বইয়ের খোঁজ যেভাবে এখন হয়, আমি বাড়িয়ে বলছি না, বন্ধু বলেও বলছি না, অভিজ্ঞতা থেকে বলছি, যে কবিতার বইয়ের পাঠক হারিয়ে যাচ্ছে বিষয়টা নিয়ে হয়তো আমাদের ভাবা উচিত। কারণ আছে, সেটা আমরা কারুর কারুর বইয়ের ক্ষেত্রে দেখতে পাই। তার মধ্যে একজন তন্ময়। নিন। এই বইটি নিয়ে আকাশ থেকে আমরা শুনলাম, অনেক কথাই শুনলাম। বইটির নাম আপনারা দেখতে পাচ্ছেন, বাংলার কাব্য ও মানচিত্রে উত্তর 24 পরগনা ও হুগলি জেলার গঙ্গা তীরবর্তী জনপদ। কি মনে হচ্ছে নামটা শুনে, এত দীর্ঘ একটা নাম কেন? তো গঙ্গা তীরবর্তী জনপদ নিয়ে এখানে আমি পেছন থেকে খানিকটা পড়ছি, যে পাঠককে যদি বসিয়ে দেওয়া হয়, ধরুন পাঠক আপনি কল্পনা করুন, আপনি সেই ডিঙার সাওয়ারি, হুগলি নদী ধরে ত্রিবেণী থেকে রওনা দিয়েছেন, আসবেন কলকাতা অবধি। আজকের দিনে দুপারে যে যে জনপদগুলো দেখতে পাচ্ছেন, 500 বছর আগে তাদের নাম কি ছিল? 400-300 বছর আগে, কিংবা 200 বছর আগেই বা কেমন ছিল? এই বইয়ের মধ্যে আসলে এই টাইম মেশিনটাই যেন লুকিয়ে রাখা আছে, এবং তন্ময় সেটা সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করেছেন এবং সেটা সাজিয়েছেন ভীষণভাবে আকাশ, তাই তো? এটা দুজনেরই যৌথ কাজ একই সঙ্গে। তো আমি একটু পড়ছি বইটা থেকে, গত রাতে আমার চোখ মানে এত বড় বিশাল মাপের একটা বই আমি এক রাত্রিরে শেষ করতে পারিনি। আহ একটুখানি পড়ছি, দেখুন মানে কতটা গভীরে গিয়ে লেখা, কতটা রিসার্চ ওয়ার্ক রয়েছে। এই তো গেল উপরের কথা। এটা স্বামীজির আমার, স্বামীজির, স্বামীজি পরিব্রাজক। আচ্ছা, তোমার লেখা মানে একটা, এটা পরিশিষ্টে রয়েছে হ্যাঁ স্বামীজি। একটু বের করে দাও তবে। হ্যাঁ, গোড়ার দিকের পুরোটাই আমারই লেখা। মানে কোনটা পড়বেন সেটা বাদ হ্যাঁ সেটা একটু, ওখানেই ছিল। মানচিত্রগুলো এই বইটাতে এত সুন্দর করে দেওয়া রয়েছে, আমি ভাবছিলাম মানে সত্যি আমি মানে ছোট্ট নৌকায় আমি চড়ে বেড়াচ্ছি সেই আদি কলকাতা, সেই আদি কলকাতার চারপাশে। থ্যাংক ইউ তন্ময়। যে বাংলা কাব্যগুলোর ক্ষেত্রে এ তত্ত্ব পুরোপুরি খাটে না। ত্রিবেণী ও বেতর, এই নদী তীরবর্তী এই দুটি স্থান ছিল বণিক তথা কবি মানস পথের অবশ্যম্ভাবী বিশ্রাম স্থল। বেশিরভাগ ডিঙাই অন্তত এই দুটি স্থানে থামতো। ভেবে দেখুন, একটু বেরিয়ে পড়ুন আমার সঙ্গে আর কি। ত্রিবেণীর অদূরেই সপ্তগ্রাম শহর,
কাব্যের বর্ণনা অনুযায়ী বণিকরা সেখানে ভ্রমণও করতে যেতেন। এছাড়াও ত্রিবেণীতে গঙ্গা, যমুনা, সরস্বতী এসে মেশায়। সেখানে স্নান করা পুণ্য কর্ম বলে বিবেচিত হয়। অন্যদিকে বেতরে বেতাই চণ্ডীর মন্দির, তাই তো? বেতাই চণ্ডীর মন্দির, সেখানে পুজো দিতেন বণিকেরা। বেতরের বিপরীতেই আদি গঙ্গার বাঁক। পুজোর পর সেই পথে প্রবেশ করত ডিঙা। প্রসঙ্গত জমজমাট একটি হাটও ছিল বেতরে। বেতরে গঙ্গার প্রস্থ শীর্ণ হওয়ায় বণিকরা সহজেই পারাপার করতে পারত দুই পারে। এমনকি ১৬৩২ সালে হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়নের সময়ে বেতরে গঙ্গার উপর আড়াআড়ি একটি লোহার শিকলও টাঙিয়ে রেখেছিল মোগলরা, যাতে সমুদ্র পথে পলায়নোদ্যোগী পর্তুগিজদের আটকানো ও হত্যা করা যায়। আংশিক সাফল্যও এসেছিল এই পদক্ষেপে। তো এই যে এটা নিয়ে যথেষ্ট পড়াশুনো করতে হয়েছে, তাকে যথেষ্ট ইতিহাস তন্ময়কে খুঁড়ে খুঁড়ে আবিষ্কার করতে হয়েছে। আচ্ছা, এই নদীপথকে আবিষ্কার করতে করতে কোথাও কি তোমার মনে হয়েছে তন্ময় যে তোমার গল্পগুলো কোথাও মিশে যাচ্ছে, এই আহ অনাবিষ্কৃত গল্পগুলো তুমি যে আবিষ্কার করে আনছো তার সঙ্গে? মানে তুমিও তো একজন পরিব্রাজক হয়ে গেছো তখন। তোমার অভিজ্ঞতাটা কি বইটা লিখতে লিখতে? প্রথমত নদীপথ আমি আবিষ্কার করিনি। আর নদীপথ তো আবহমান কাল ধরেই আছে, এই হুগলি নদীর পথ, সেটা আবিষ্কার করা যায় না। এবং এই বইয়ের অন্তর্গত যে তথ্য, সেগুলো যে পুরোপুরি আমার আবিষ্কার সেই অর্থে বলা যায় না, কারণ এখানে সিটুয়েশন যেহেতু দেয়া আছে, কাজেই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রসঙ্গ গ্রন্থিত আছে, সেখান থেকে আমি প্রাসঙ্গিক অংশ তুলে এনেছি। এখন আমার এই কাজটা কি, আমার কাজটা হচ্ছে একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিতে সেই সামগ্রিক ভাবনাটাকে চালিত করা। বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে বা না নিয়ে, ফার্স্ট হ্যান্ড ডকুমেন্ট, পুঁথি বা মানচিত্র ইত্যাদি জোগাড় করে আমি যে ভাবনার পথে কাজটা লিড করতে চাইছি, সেই ভাবনার সমর্থনে তথ্যগুলোকে উপস্থাপিত করা, এবং সেইটার সূত্রে যদি বিশ্লেষণের মাধ্যমে নতুন কোনো দিক উঠে আসে, সেইটাকে নিয়ে পরবর্তী ক্ষেত্রে এগিয়ে যাওয়া, এইটাই। আর হ্যাঁ, মানে এই কাজটা করতে করতে আমি নিজে যখন ব্যাপারটা নিয়ে পড়াশোনা করছি, এক একটা জনপদকে চিনছি, এক একটা সময়কে চিনছি, কারণ এটা ১৪৯৫ থেকে ১৮৭৩, একটা বিস্তীর্ণ সময়, বেশ কয়েক শতাব্দীকে ধারণ করেছে বইটা। ফলে কোনো জায়গার বিভিন্ন সময়ের বিবর্তন, আর এই জায়গাগুলো ত্রিবেণী থেকে কলকাতা প্রায় ৪৭ কিলোমিটার পথ। ফলে এক একটা জায়গার বিবর্তন, কখন কোন জায়গাটা উল্লেখযোগ্য হয়ে উঠছে, কাব্যে কখন উল্লেখ্য হচ্ছে, বা মানচিত্রে কখন, উভয়ের তুলনা প্রতিতুলনা, এই প্রত্যেকটার মধ্যে দিয়ে হয়তো আমি নিজেও শিক্ষিত হচ্ছি। ফলে হ্যাঁ, কাজের সঙ্গে সঙ্গে নিজে যদি না চলতে পারি তাহলে তো কাজটা থেমে যাবে। ফলে সেটা হচ্ছিলই। এবং সেই এবং সেই কাজের সঙ্গে মানে আমরাও সমৃদ্ধ হচ্ছি, তার জন্য তোমাকে একটা বিশাল ধন্যবাদ। কিন্তু আমার আরো একটা প্রশ্ন, যেটা তোমার কাছে, তুমি আকাশ তোমার খুব কাছের বন্ধু বলেই মানে তাকে সম্পূর্ণভাবে আস্থা করতে পেরেছো যে সেই বইটা, নালে অন্য প্রকাশনীও তো ছিল। আকাশের তোমার অন্য প্রকাশনী থেকেও তোমার অনেক বই বেরিয়েছে, ধানসিঁড়ি হোক বা সৃষ্টি সুখ হোক। মানে আকাশের সঙ্গে কি সেই বন্ধুত্বের সম্পর্কের জন্য আকাশকে বেশি করে ভরসা করলে? মানে মাস্তুল, আমার মনে হয় যে এটা একটা সাংঘাতিক বাণিজ্যিক রিস্কও, তাই না আকাশ? মানে কি আমি দেবো? তন্ময় তন্ময় দিক নাকি আকাশ? আচ্ছা। হ্যাঁ, প্রশ্নটা খুবই ঝুঁকিপূর্ণ একটা প্রশ্ন। না, মানে হ্যাঁ, এই বইটা বেরোনোর আগেও আমার আমার যে কটি কবিতার বই অদ্যাবধি বেরিয়েছে, ৪টি, প্রত্যেকটারই প্রকাশক আকাশ বা মাস্তুল। ফলে সাধারণত এবং কবিতার বইয়ের ক্ষেত্রে এক তো হচ্ছে, প্রত্যেকটা বইকে কেন্দ্র করে আমার অনেক খুঁতখুঁতানি থাকে, অনেক বায়না থাকে। আমি নিজে প্রত্যেকটা প্রসেসে ইনভলভ হয়ে থাকতে ভালোবাসি। মানে বইয়ের সেটিং থেকে শুরু করে, প্রুফ থেকে শুরু করে, প্রেসে দেওয়া এবং প্রচ্ছদ তৈরি এবং প্রেস থেকে আসা, যেটা হয়তো কোনো তৃতীয়, যার সঙ্গে হয়তো ফর্মাল সম্পর্ক, এমন কোনো প্রকাশক হলে হয়তো এই প্রসেসটার সঙ্গী হওয়া যেত না। আকাশ বন্ধু বলেই কখনো জেদ করে, কখনো বায়না করে সেই অংশটা নিয়ে নেওয়া যায়। তদুপরি
আকাশ যেহেতু বন্ধুই, সেই জন্য মানে প্রকাশকের ক্ষতি হচ্ছে এই ভয়টা আমার ভিতরে কম কাজ করে। কারণ কোনো তৃতীয় ব্যক্তি, সে তো একটা অর্থ লগ্নি করছে একটা বইয়ের পেছনে, কারণ একটা পণ্য বাণিজ্যিক বিষয়। তার যদি একটা বই প্রকাশ করে যদি ক্ষতি হয়, সেটা আমারও খারাপ লাগবে, কারণ আমার লেখা বই সে বাণিজ্যিকভাবে বিক্রির চেষ্টা করছে। আকাশ প্রকাশক তো বটেই, কিন্তু তার সঙ্গে বন্ধু হওয়ায় মানে তৃতীয়, হ্যাঁ হ্যাঁ, এবং বন্ধুর ক্ষতি তাও বুকে হাত রেখে মেনে নেওয়া যায়, অপরিচিতের ক্ষতি না। কাজেই সেই একটা সাইকোলজির থেকে আমি মাসতুলকে খুব আস্থায় রাখি। এবং সেই সঙ্গে তো আর এই নির্দিষ্ট বইটার জন্য প্রায় 1 বছর, মানে বইটা প্রকাশের আগে 1 বছর আকাশের সঙ্গে আমার নিয়মিত কথোপকথন হয়েছে। অন্তত বইটা সেটিং করতে কিছু না হলেও অন্তত 30 থেকে 40 ঘন্টা আমরা একসঙ্গে বসেছি, ধরে ধরে প্রত্যেকটা ছবি তৈরি, কোথায় কি যাবে। এই যে সময় দেয়াটা, এই যে একত্রে সময়, মানে আমি বলছি আকাশ করছে, বা আকাশ বলছে, আমি সেটা মানছি বা মানছি না, এই যে পারস্পরিক যে বোঝাপড়ার জায়গাটা, এই যে বিপুল সময়, এইটা যদি, আমার মনে হয় এটা যদি তথাকথিত কোনো প্রফেশনালিজমের চক্করে পড়তাম, তাহলে হয়তো এইটা সম্ভব হতো না। এর মধ্যে কোথাও বন্ধুত্বের জায়গাটা রয়েছে বলেই হয়তো কাজটা মসৃণ হয়েছে। বিভিন্ন সময় কাজটা পিছিয়েছে, রাগ রাগ করেছি, পরে এখন দাঁড়িয়ে দেখলে মনে হয় পিছিয়ে ভালোও হয়েছে, কারণ পেছনোর পরেই বেশ কিছু ডকুমেন্ট পেয়েছি যেটা যথাসময় বেরোলে হয়তো পেতাম না। কাজেই সব মিলিয়ে মিশিয়ে ভালো হয়েছে। কোথাও গিয়ে প্রফেশনাল, এইটাও প্রফেশনাল নয় বলছি না, প্রোডাকশন বা কাজ তো প্রফেশনাল, কিন্তু তার পেছনে যে প্রফেশনালিজমের ওপরে যে একটা বন্ধুত্বের পরত আছে, সেইটা হয়তো এই বইটার ক্ষেত্রে খুব জরুরি ছিল, এত বড় বইয়ের জন্য। এবারে আকাশের মন্তব্য শুনবো এই যৌথ কাজটা ঘিরে। আকাশের মন্তব্য কি? আসলে শুধু বন্ধু বলে নয়, বিষয় হচ্ছে আমরা কয়েকটা জিনিস যদি উল্লেখ করি, তার মধ্যে একটা হলো যে কোনো কাজ একার থেকে যখন যৌথ হয়ে ওঠে, তো সে কাজে গ্রহণযোগ্যতা অনেক বাড়ে। এবং মজার বিষয় হলো, আহ, বাংলা প্রকাশনার জগতে গুটি কয়েক প্রকাশনা ছাড়া বাকিরা কাজের ক্ষেত্রে কোনো এক্সপেরিমেন্টে যেতে সাহস পান না। এটা একটা খুব চিন্তার বিষয়। তন্ময় যেহেতু অনেকদিন কেবল বন্ধু নয়, ও বলবো আমি, ও সেই অর্থে মাস্তুল পরিবারেরই একজন। সেহেতু ও জানে আমরা এই ঝুঁকিটা, এটা ঝুঁকি হিসেবে আমরা নিই না, আমরা এটাকে প্রজেক্ট হিসেবে দেখি যে আমরা নতুন কি করতে পারছি, যেটা আমাদের কাজ অনেক সহজ করে দিয়েছে। এবং অদ্ভুত ব্যাপার, মানে বললে খুব অবাক লাগবে, এটা আগে কখনো হয়েছে কিনা জানি না। আহ, সেটা তন্ময়ের বাড়ির খাটের তলায় পা ছড়িয়ে বসে আমরা দুজনে এই কাজটা করেছি, এবং দিনের পর দিন। এবং তন্ময়ের বাড়িটা খুব অদ্ভুত জায়গায়, বেলঘড়িয়া 2 নম্বর রেল গেটের গায়ের বাড়িটা ওর। এবং সেখানে ওর ঘরটায় বসলে সারাক্ষণ শুধু লোকের চিৎকার শব্দ আর টোটোর হর্ন শোনা যায়। তো সেই অবস্থার মধ্যে মনোসংযোগ করে দুজনের কাজ করা, বিরক্ত হয়েছি একসঙ্গে, খেয়েছি একসঙ্গে দিনের পর দিন, দুপুরে খাওয়া রাতের খাওয়া সব চলছে, তার মধ্যে কাজ চলছে, চোখ জ্বালা করছে, ঘুম পেয়ে যাচ্ছে। এরমও হয়েছে আমি বালিশ নিয়ে পাশে শুয়ে আছি, ততক্ষণ ও প্রুফ দেখছে, আবার আমি উঠে পেজ সেটিং করছি। তো পুরো কাজটা, এটা কি বলবো, এটা মানে ঠিক আহ, মানে ঠিক একটা বই হলো, একজন লিখলেন একজন প্রকাশ করলেন, এটা নয়। এই বইটা যতটা ও নিজের বলে মনে করে, তার থেকে হয়তো বেশি আমি আমার বলে মনে করি। এবং অর্থনৈতিক ক্ষতির দিকটা, বা এটা শখের মতো করে করা, এটা ঠিক ওইটা ভেবে করা নয় এটা নিয়ে বাণিজ্য করব আমরা। মানে কি বলবো, আজকে একটা কারুর প্রয়োজনে বন্ধু বান্ধবদের যদি আমায় কোথাও ছুটে যেতে হয়, সেটা আমার কাছে যতটা জরুরি, এই কাজটা আমি প্রকাশক হিসেবে বলবো না, বরং আমি চেয়েছিলাম কাজটা হোক। এবং অদ্ভুত আরেকটা বিষয়ও, আহ, অনেকেই বইপত্র নিয়ে খুব সাহস দেখান, প্রথমে এগিয়ে যান, তারপরে বইয়ের বিক্রির কথা ভেবে, এর আগে ওর দেশভাগ নিয়ে একটা কাজ ছিল, সেটা 3-4 জন পাবলিশার প্রথমে রাজি হননি সময়ের জন্য বা অন্যান্য কারণে, সেটা পরে সৃষ্টি সুখ করেছে। এবং বেশিরভাগ কাজের ক্ষেত্রেই তন্ময়ের বিক্রি নিয়ে যারা প্রথমে ভাবেন, তারা পরে গিয়ে পস্তান। এবং অদ্ভুত ব্যাপার, এই বইটা নিয়ে আমরা কেউ ভাবিনি যে বাংলায় একটি সাময়িক পত্রিকা থেকে প্রকাশ হওয়া এরম এরম মাপের একটি বই, আমি কাজের মাপে শুধু বলছি না, বইটি দামিও, এই বইটা এতটা বিক্রি হবে আমরা কেউ আশা করিনি। এবং অদ্ভুত ব্যাপার, হয়তো প্রবন্ধ বলে, হয়তো তন্ময়ের কাজটা সত্যি এতটা উৎকৃষ্ট মানের বলে,
প্রচুর সংগ্রাহক বইটি কিনেছেন, জানিয়েছেন তারা, বই নিয়ে আলোচনা হয়েছে। এবং বই মেলায় অদ্ভুত ব্যাপার, আমি একটু কারণটা বলে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। এই বইটির দাম প্রায় 1400 টাকা, ছাড় দেওয়ার পর আলাদা, কিন্তু মুদ্রিত মূল্য প্রায় 1400 টাকা। 1400 টাকার একটি বাংলা বই, সেটি জাস্টিফাই করছে কিনা দামটাকে সেটা পরের কথা। কিন্তু সেই বইটা বইমেলার মধ্যে একজন পাবলিশার যতবার ছাপছেন, 3 বার 4 বার আউট অফ স্টক হচ্ছে। এবং এটা কোনো ঢপের জায়গা নয় যে আমি বলে দেবো আমি 500 চেপেছি। সত্যি কথা বলতে এই বইটা শুধু বইমেলায় বিক্রি হয়েছে 200টিরও বেশি। এটা আমাদের ভাবনার বাইরে ছিল, অন্তত আমি জানি না তন্ময় আশা করেছিল কিনা। আমার ভাবনার বাইরে ছিল। এবং ওই সময় যারা বইমেলায় থেকেছেন আমাদের সঙ্গে বসেছেন, তারাও প্রত্যেকে খুব অবাক হয়েছেন এই বিষয়টা নিয়ে। এবং দাম যখন বেড়ে যায় তখন শুধু সম্পর্কের দামে কেউ বই কেনেন না, এটা একটা মজার জিনিস। যে আমি একটা 250 টাকার বই অবধি হয়তো আমি, ও আমার বন্ধু বলে আমি কিনবো, ওর বই বেরিয়েছে নতুন, ওকে উৎসাহ দিতে হবে। কিন্তু এই দাম দিয়ে একটা বই কেনা যারা কিনেছেন, আমি অন্তত মনে করি সঠিক পাঠকের হাতে গেছে। তার মানে এই বইটার দাম কম হলে এটা আরো হয়তো 200 কপি বেশি বিক্রি হতো শুধু সম্পর্কের দামে। খুব সুন্দর করে আকাশ বলল। তো ওদের যৌথ কাজ নিয়ে আপনাদের ধারণা নিশ্চয়ই এতক্ষণে হয়ে গেছে। ওদের আরো কিছু যৌথ কাজ রয়েছে যেটা একটু তুলে ধরার ইচ্ছে রয়েছে আমরা প্রায় আজকেই 7 বছর কলিগ, একসঙ্গে কাজও করেছি, মানে শুধু একসঙ্গে। বন্ধু শুনে বলে নেই নয়। কি কি কাজ। আহ, হ্যাঁ, আমরা কলিগও ছিলাম প্রায় 7 বছর। আহ, এবং সেটা একটি জায়গায় নয়, একাধিক জায়গায়। তার মধ্যে আমাদের নিজেদের তৈরি একটি পোর্টালও ছিল, সেখানেও প্রায় 4 বছরের উপর আমরা একসঙ্গে কাজ করেছি। যে কারণে আমাদের কাজের ব্যাপারটা কি বলবো, মিল আছে একটা, মানে ঝগড়াঝাটি তো হয় যে কোনো কাজেই, যারা কাজ করেন যাদের ব্যক্তিত্ব আছে তাদের মধ্যেই মতবিরোধ হয়, সেটা আমাদের প্রবল মাত্রায় হয়েছে। এবং তার থেকে সম্পর্ক খারাপ হয়ে যায়নি, এখনো হাসি ঠাট্টারই সম্পর্ক। এবং যাই হোক, মানে তন্ময়ের সাথে আমার সম্পর্কটা এমনই যে কোনোদিন আমি এখানে না, মানে আজকে যেখানে হচ্ছে এই ক্যাফেতে আমি না আসতে পারলে আমি ওকে ফোন করে বলি তুই গিয়ে বস ওখানে, ও চলে আসে হাঁটতে হাঁটতে। তো ব্যাপারটা এরকম জায়গায় আর কি। হ্যাঁ। তো আহ দুজন বন্ধু যখন পাশাপাশি বসে আছে একই সঙ্গে, দুজনে এত কাজ করছেন, দুজনেই টগবগে তরুণ কবি, দুজনেই লিখছেন, সেই মাপের কাজ করছেন, সেটা আজকের জায়গায় দাঁড়িয়ে আমরা যারা বলছি বাংলা বই কারা পড়বেন, বাংলা ভাষার কি হবে, তাদের জন্য কিন্তু যথেষ্ট একটা আশার বাণী। এবং আমি খুব অবাক হচ্ছি তন্ময়, মানে একটা উপন্যাস বা এমনি গল্প হয়তো আরো অনেক বেশি বইমেলায় বিক্রি হতে পারতো, তাই না? এটা একটা প্রাবন্ধিক কাজ, একটা রিসার্চ ওয়ার্ক। তো সেখানে লোকে শুধু জানার জন্যই তো নেবেন। তো তোমার কি মনে হচ্ছে মানে পাঠকরা সেই মাপের, মানে উৎকৃষ্ট পাঠক এই দিনে দাঁড়িয়েও অনেক আছে? সেটাই তো আশা যোগায়, অবশ্যই তাই আছে, না? অবশ্যই আছে। এবং পাঠক সম্বন্ধে ভালো মানে ভালো তোমার কাজ হলে মানে তার পাঠকের অবশ্যই আছে। সেই সংখ্যা যে প্রচুর বলবো না, কিন্তু বিভিন্ন বিষয় কেন্দ্রিক বা বিষয় ভিত্তিক বা কৌতূহল ভিত্তিক বা যারা এই বিষয়ে অধ্যয়ন করেন, ধরুন ছাত্রছাত্রী, এই বইটার ক্ষেত্রে বলছে, ধরুন ছাত্রছাত্রী বা অধ্যাপক প্রমুখেরা তো আছেনই, কিন্তু তার বাইরেও অনেক সাধারণ মানুষ জানতে কৌতূহলের চাইছেন থেকে, যে হ্যাঁ, কোনো বিষয় বা কোনো বই যদি তার মধ্যে কৌতূহলের উদ্রেক করে, কাজেই কৌতূহলী মানুষ অনেক আছেন এবং তারা এখনো বাংলা বই পড়তে পিছপা হন না। একই বিষয় হয়তো কোনো উপন্যাসের ক্ষেত্রে যে আপনি বলছেন, কোনো উপন্যাসের বিষয়ও যদি তেমন কৌতূহলোদ্দীপক হয়, তাহলেও মানুষ তাতে সাড়া দেন, মানে ভালো কাজ সবসময় মানে পাঠক খুঁজে নেয়। মনে হয় তাই। তার সব মতে সব সময় খুঁজে নেয় এই কথাটা বলা যায় না, কারণ অনেক আঠারোর কাছে ক্ষেত্রে, আসে হ্যাঁ, যে অনেক ক্ষেত্রেই হয় ভালো, মানে আপনি এই ধরনের কাজের কথা বলছেন, কবিতার ক্ষেত্রে আমরা ধরতে পারি যে প্রচুর ভালো বই আছে, তারা খুবই ভালো কবি, তারা হয়তো উপযুক্ত পাঠকের কাছে পৌঁছাতেই পারলেন না, পাঠকের কাছে গেল না, বা এই জাতীয় কাজও, মানে আসলে কি হয় জানেন তো, কিছু ভালো কাজের সঙ্গে তো কিছু খারাপ কাজও মিশে যায়, ফলে সেখান থেকে বেছে নেয়ার যে খবরটা, বা এইটা ভালো, এই খবরটা যদি ঠিকঠাক চ্যানেলাইজ না হয়, তাহলে অনেক ভালো কাজ মার খেয়ে যায়। তবে সেই দায়টা মানে কার, মানে পাঠকের না
যে পৌঁছে মানে মাঝখানে দায়টা কিছু আমার কাজ মনে করছে। হয় পাঠকের দায় খানিকটা, পাঠকের খানিকটা দায় যে পড়ার পর আকাশের দ্বিতীয় কাছে কাউকে আসছি বলা, তাই। প্রকাশকের দায় বইটার কথা বিভিন্ন জনকে পৌঁছে দেয়া, এবং খানিকটা লেখকেরও দায় যে আমি কাজটা করেছি এই কথাটা বলা, মানে করে রেখে দিলাম। আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গাটা কতটা সফল হয় আমি জানি না। আমার মনে হয় যদি কোনো কাজ করি সেটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থেকে, মানে অতি আত্মসর্বস্ব না হয়ে বইটার যথোপযুক্ত প্রচার করা লেখকেরও দায় বলেই আমার মনে হয়। আকাশ। একটু আকাশের কাছে যাব, তার অভিজ্ঞতা এই সম্বন্ধে কি বলে সেটা জানতে। বইয়ের ব্যাপারটা বিক্রির ক্ষেত্রে বলা এটা একটু তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, কারণ আমি প্রকাশনাতেও মোটামুটি প্রায় 10 বছর হতে চললো আমাদের। তো সব সময় যে ভালো বই মানেই প্রচুর পাঠক খুঁজে নেবে এরম ব্যাপার নয়, এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন একটা বই মানে শুধু লেখক লিখলেন আর আহ, প্রকাশক সেটা ছাপাখানায় পাঠিয়ে দিল, বই হয়ে চলে এলো, তা নয়। যেমন একটা উদাহরণ দিই এখানে, কলকাতার অন্যতম নামী প্রতিষ্ঠান প্রতীক্ষণ, প্রতীক্ষণের একটি বইয়ের কিছু বানান ভুলের জন্য পুরো ব্যাচ অফ বুকস ওরা রিকল করেন, এবং সেটা বদলে তারা আবার ফেরত দেন, কারেক্টেড কপি ফেরত দেন। এই যে সাহসটা করা বাংলা প্রকাশনায়। এবং আমরা কিন্তু খুব সহজে কোনো প্রকাশনাকে দাগ দিয়ে দিই এটা যে ওদের বইয়ের দাম বেশি। কেন বেশি? তাদের বইটি তৈরি করার, বইটি সাজানোর জন্য একটি আলাদা গ্রুপ থাকে, কপিরাইট অ্যাক্ট থেকে বাঁচার জন্য তাদের উকিল থাকেন। এই পুরো টিমটা, এটা একটা দলগত কাজ, এটা কারুর একার করার কাজ নয়। যেভাবে আমরা প্রকাশনা চালাই এটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে অন্যায়, আমাদের গ্রাউন্ড ওয়ার্ক থাকে না, আমাদের অন্য দল থাকে না, আমরা প্রফেশনালদের ব্যবহার করি না। বাংলা বইয়ের ক্ষেত্রে বুক মেকিং এর কোনো জীবিকা এক্সিস্ট সেই অর্থে করে না এখানে। দিল্লিতে সে আমরা, হ্যাঁ, আমরা দিল্লিতে গেলে কিন্তু দেখতে পাবো। এবং আমি এও বলবো বাংলাদেশেরও বহু বইয়ে আমরা দেখতে পাই যে পরিমাণ কাজ বা যেভাবে বাঁধাই যেগুলো হচ্ছে, আমরা এপার বাংলায় তুলনামূলক সেগুলো নিয়ে কাজ কম করি। এখন হচ্ছে, ইদানিং হচ্ছে, অনেকেই মানে আমাদের বন্ধু বান্ধব আমাদের থেকে তরুণরাও অনেকে করছে। যেমন খসড়া খসড়া কাটাই তো তন্ময় তন্ময় দাশগুপ্ত বলে আমাদের এক ভাই ভালো কাজ করছেন। বা আমরা যদি বোধ শব্দর কথা বলি, সুস্নাত দা করছেন, নিঃসন্দেহে ভালো কাজ করছেন। কিন্তু বইয়ের এক নম্বর, আচ্ছা, যে আসল কথাটাই ফিরে আসি, বইয়ের বিক্রির ব্যাপারটা, এটা কিন্তু শুধু এটার উপর নির্ভর করে না যে বইয়ের বিষয় কেমন, বিষয় ভালো কিনা। এগুলো অনেকগুলো জিনিস এক জায়গায় হয়ে তারপর সেটা দাঁড়ায়। একদম। আমি বলছি এই কাজটা, এই গঙ্গা তীরবর্তী জনপদের কাজটা, এই কাজটায় যদি তন্ময় প্রকাশক হতো, আমি লেখক হতাম, এই বইটা এই বিক্রি হতো না। সেটা কেন হতো না, উত্তর আমার কাছে এই অর্থে নেই, বা আমি খুব সহজ করে এটা হয়তো বলে দিতে পারবো না। কিন্তু হতো না এটুকু জানি, কারণ ওর এই ধরনের কাজের একটা পরিচিতি তৈরি হয়েছে, সেটার পেছনে ওর পরিশ্রম অবশ্যই রয়েছে, সেটার পেছনে মানুষের জানা রয়েছে। এবং ও একটা গুরুত্বপূর্ণ কথা বললো, লেখকের দিক থেকে প্রচারের একটা বিষয় থাকে, এটা অস্বীকার করার জায়গা নেই। যদি আমরা প্রকাশকরা, লেখককেও তো সেই বিশ্বাসটা অর্জন করতে অবশ্যই, হবে আমি একটা মানুষের কাজ থেকে। যখন আমি করেছি, আমি সাহসের সঙ্গে করেছি, তখন সেটা আমি বুক ঠুকে বলতেই পারি যে এটা আমি করেছি। আবার এটা আমি দোষও দিতে পারি না যদি কোনো লেখক প্রচার না করেন তার তরফ থেকে, হয়তো তিনি ওই ব্যাপারে লাজুক, হতেই পারে, সেটা তার স্বাধীনতা, আমি তো সেটা জেনেই তার বই করতে যাচ্ছি। আর বিক্রির বিষয়টা, এটার উপর অনেক কিছু আরো নির্ভর করে। আমরা আমাকে অনেকেই এর আগে জিজ্ঞেস করেছেন, বা অনেক পাঠকও মনে করেছেন যে এই বইটা হয়তো লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন থেকে বিক্রি হওয়ার বই নয়, ভুল জায়গা থেকে হয়ে গেছে। আবার আমি এটুকুও বলতে পারি, আরো 35টা এরম মাপের বা এরম ভালো বইয়ের সঙ্গে সেরম কোনো প্রকাশনা থেকে হলে হয়তো স্টল থেকে এটা এতটা গুরুত্ব পেত না, যেটা লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে পেয়েছে। এবং আবার উল্টো দিকে এটাও সত্যি যে প্যাভিলিয়নে যখন লোক কোনো বই কিনতে আসছেন, তখন পাঠকের হাতে টাকা সীমিত, বা তিনি একটা ভাবনা নিয়ে আসছেন, তিনি এই বইটা এই দাম দিয়ে কেনা মানে তিনি হয়তো আর 4টে বই কিনবেন না, যেগুলো ভালো বই হলেও হয়তো মার খেলো। এটাও একটা দিক। অনেক দিক কাজ অনেক দিক করে, আছে। অনেক দিক কাজ করে। আসলে এই আড্ডায় বসে এই যে বইয়ের সঙ্গে প্রকাশনার সম্পর্ক, লেখকের সঙ্গে পাঠকের সম্পর্ক, এই অনেক কিছুই উঠে আসছে এবং এই অনেক কিছু নিয়েই আমরা জানতে আরো উৎসুক। কিন্তু কিন্তু সবচেয়ে ভালো কথা হচ্ছে
কাজ হচ্ছে, কাজ করার লোক যেমন আছে, কাজ করছেন সেইভাবে কিন্তু সেরকম পাঠকও আছেন। শুধু সেই মাধ্যমটা, সেই সেতুটা কোথাও না কোথাও বেঁধে দিতে হয়। তো আজকে কোথাও হয়তো আমি ছোট করে হলেও আমি তো আসামে তন্ময় ভট্টাচার্য কতটা পরিচিত কিংবা আকাশ গঙ্গোপাধ্যায় কি লিখছেন সেটা নিয়ে ততটা চর্চা না হলেও আমি এইটুকু চেষ্টা করছি যে আমার আসামের বন্ধু বান্ধব যারা রয়েছেন, বরাক উপত্যকায় যারা রয়েছেন, শিলচর শহরে যারা রয়েছেন, তাদের কাছে তাদের কাজগুলো একটু যদি পৌঁছে দিতে পারি, সেটা আহ আমারও মনে হচ্ছে কোথাও একটা দায়, একজন পাঠক হিসেবে আমারও দায় যে ভালো জিনিসটা আমি পড়লাম সেটা আমি পৌঁছে দিই, ভালো কাজটা আমি দেখলাম সেটা আমি পৌঁছে দিই। তাই উম এই এরকম ভাবে একটা আড্ডার আয়োজন এই শহরে এসে আর কি। জানি না আপনাদের কেমন লাগছে, আমি খুব একটা বেশি মানে কমেন্টস গুলো দেখতে পাচ্ছি না, প্রচন্ড রোদে প্রায় ঝলসে যাচ্ছি এই অবস্থায়। তো আবার ফিরছি তন্ময়ের কাছে। তন্ময়, তোমার কাছে আমার একটা প্রশ্ন, খুব বোকা বোকা শোনাতে পারে প্রশ্নটা, কিন্তু সাহস করেই করছি। কোথাও আমার মনে হয়, কোথাও মনে হয় আজকাল আহ কবিতার মানে প্যাটার্ন গুলো তো দিন দিন বদলাচ্ছে, এবং লোকের গ্রহণযোগ্যতাও সেভাবে, মানে কোনটা গ্রহণ করবেন কোনটা ফেলে দেবেন, কোনটা বাজারে চলছে, সেরকম কিছুর উপর নির্ভর করছে কোথাও না কোথাও গিয়ে। তো কোথাও গিয়ে আমার মনে হয় তন্ময় ভট্টাচার্য একটা এলিট ক্লাসকে রিপ্রেজেন্ট করে, একটা এলিট ক্লাসের কবি। মাসের কথা নিয়ে তুমি কখনো ভাবছো? কি মনে হয়? আমি কবিতার কথা ভাবছি, মাস বা ক্লাসের কথা না। দারুণ, আমি ঠান্ডা, আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, কবিতার কথা ভাবছি। আহ সেখানে পাঠকের কথা কোনোভাবে মনে পড়ছে না তোমার? অবশ্যই পড়ছি। এর একটা উদাহরণ দিই। আজকেই দেখবেন হয়তো সোশ্যাল মিডিয়ায় যে শারদীয় আনন্দবাজার পত্রিকার প্রকাশিত হয়েছে, তার প্রচ্ছদ সোশ্যাল মিডিয়ায় সার্কুলেটেড হচ্ছে। সেই প্রচ্ছদ নিয়ে একটা বিশাল অংশের মানুষ হাসি ঠাট্টা করছে। বিমূর্ত প্রচ্ছদ, গণেশ হালুইয়ের। লোকজন এমন, কে গণেশ হালুই, চিনি না, এরা কেমন প্রচ্ছদ ইত্যাদি। কিন্তু এর অর্থ তো গণেশ হালুইয়ের শিল্প বা তার কাজ বা তার মেধার জায়গাটাকে কোনোভাবে নামিয়ে দিচ্ছে না। এটা হয়তো মানুষের অদক্ষতা যে তারা অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং এর চর্চা করেন না, বা তাদের সম্মুখ ধারণা নেই এই বিষয়ে। তারা যদি এই ব্যাপারে চর্চা করেন, তারাও ওই রস গ্রহণ করতে সক্ষম হবেন। আর আমার মনে হয় না যে, আপনি মাসের কবিতা বলতে কি বোঝাতে চাইছেন সেটা আগে বলুন। মানে চট করে পাঠকের কাছে পৌঁছে যাওয়া, সেটাই বলছি। আমি মনে করি আমার সেরকম কবিতাও আছে। ফলে এই বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে খুব একটা ভাবার বিষয় না। আমার মনে করি যে ভবিষ্যতে কত ওই রকম লিখবো বা লিখতে পারবো, কারণ মানুষ তো বয়সের সঙ্গে সঙ্গে বদলায়, তার লেখার ধাঁচও বদলায়। কিন্তু ইতিমধ্যে আমার অন্তত বেশ কিছু কবিতা আছে যেগুলো, আপনি যেটা বলছেন যে কোট আনকোট মাস অ্যাপিলিং, যেটাকে বলে বাজারের ভাষায়, সেই জাতীয় কিছু কবিতা অন্তত আছে বলে আমার ধারণা। তন্ময়ের থেকে আমি সরাসরি অনেক উত্তর পেয়ে গেলাম। আহ আসলে আহ আমি যেটা বলতে চাইছিলাম যে খুব আজকাল লোক মানে খুব একটা বেশি ভাবতে চায় না, কোথাও গিয়ে মনে হয় তন্ময়ের কবিতা কোথাও গিয়ে তো খুব ভাবায়, মানে খুব চিন্তা করতে হয় তার লেখা নিয়ে, তার কবিতা নিয়ে। তাই কোথাও আমার মনে হলো ভালো কথা আমার নয়, ক্ষেত্রেও নয় ভালো কথা বলছো? নয়, আমার ক্ষেত্রেও ভালো কথা নয়। তাই? একজন লেখক হিসাবেও মানে, যে কারণে বিষ্ণু দে অত ভালো একজন কবি, কিন্তু কিছু সংখ্যক মানুষের পাঠকের কাছ থেকে তিনি দূরে সরে রাখলেন, কারণ তার কবিতায় বা সুধীন দত্ত, যে তাদের কবিতায় যে রূপক যেসব মোটিভ ব্যবহার করা হয় সেইগুলো হয়তো মানুষ রিলেট করতে পারছে না। কাজেই এই যে গভীর ভাবতে হয়, সেই বিষয়টা কোথাও গিয়ে ভালো, কবিতার গভীরতা ভালো, কিন্তু সেটা, হ্যাঁ মানে ভালো নয় কেন বলবো? আমার কি অনেক কোনো কবির বা অনেকের মনে হতেই পারে, আমার কি কবিতার কোনো এমন কোনো দায় পড়েছে যে সমস্ত মানুষের কাছে ভালো লাগাতে হবে? কোনো দায় নেই আমার।
আমি যার মাধ্যমে আমার বক্তব্যকে এক্সপ্রেস করতে পারবো আমি সেটা লিখবো। তাতে যদি একজন বুঝতে পারেন বুঝবেন, কেউ না বুঝতে পারলে বুঝবেন না, যদি 100 জন বুঝতে পারেন বুঝবেন। মানে কবির যদি সেই দায় থাকে যে আমাকে মানুষকে বোঝানোর মতো করে কবিতা লিখতে হবে, সেটা এক জিনিস। কিন্তু সেই জিনিস যদি তিনি না নিয়ে বসে থাকেন তাহলে তো তিনি স্বাধীন। মানুষ না বুঝলে না বুঝবে, কারণ সেই অর্থে আজকের দিনে কবিতা লিখে তো পয়সা উপার্জন হয় না। ফলে খানিকটা নিজের শান্তির জন্য বা খেদ থেকে যাই বলুন নিজেকে বহিঃপ্রকাশ করার লেখা। হ্যাঁ, নিজের জন্য। কাজেই সব ক্ষেত্রে যে অন্যের কাছে বোধগম্য হয়ে উঠবেই তার কোনো দায়ও বোধ করি অনেক কবি রাখেন না। একদম তাই। আসলে কবিতা সেই ক্ষেত্রে তো নিজে ভীষণ স্বাধীন। তার রহস্য পাঠককে সবটুকু বুঝতেই হবে, সে দায় কিন্তু কবিতার নেই। তাই বোধহয় আহ মানে তন্ময়কে আমি প্রশ্নটা করেও আমি নিজেই ভাবছি, সত্যি তো সে দায় তন্ময় মানে কেন বইতে যাবেন? কারণ তিনি তার কাজটুকু করছেন, কবিতা লিখছেন, সৃষ্টি সুখের আনন্দে তিনি ভাসছেন, সেটাই তো তার প্রাপ্তি। এবং পাঠক কিভাবে সেটা নেবে, পাঠক কতটুকু বুঝলো, কতটুকু তার মানে গ্রহণ করতে পারলো, সে দায় কিন্তু তন্ময়ের সত্যি নেই। তন্ময় কেন, তন্ময়ের মতো অনেক কবিরই হয়তো নেই। এবার একটা কবিতায় ফিরবো, আকাশের কবিতা। আকাশ, তোমার একটা কবিতা আমার খুব পছন্দের, একটা কেন অনেক কটাই আছে। তুমি কি একটু নিজে পড়বে কবিতাটা? অনেকদিন পর নিজের কবিতা পাঠ করছি, একটু ভুলভ্রান্তি হতে পারে। আমি তো কবিতা লিখি, নতমুখে জানিয়েছি তোমার বাড়িতে। চাকরি করি না, তবে আলোকিত সংসারে বাবা মা ছাড়াও নির্বাক পোষ্যেরা আছে। ভেবেচিন্তে দেখা গেলে সদস্য 6 জন, যেখানে তোমার স্নেহ অনায়াসে ব্যক্তিগত জায়গা রেখেছে। বিছানা বালিশ কিংবা জানলায় মৌমাছির অবৈধ বাসরে রোজের অতিথি হয়ে একদিন সশরীরে তোমার প্রতিষ্ঠা। যেভাবে লিখিত ছিল অসম্ভব রূপকথা বিভব মুক্তকে, পাতায় সাজানো তাকে তীব্রতর অন্ধকার, সন্দেহ থাকে না। আমি তো কবিতা লিখি, নতমুখে জানিয়েছি তোমার ঠিকানা। বাংলা সাহিত্য থেকে সারশূন্য আলোরেখা ছড়িয়ে কখনো যদি বা উজ্জ্বল হই, অসম্ভব মুহূর্তের প্রমাণ না রেখে সমস্ত সুখের গদ্য দীর্ঘায়িত দাবানলে পুড়িয়ে অস্থির। যেভাবে পোয়াতি বউকে নিম্নবিত্ত স্বামী তার আগলে গর্বিত, আমার দু একটি শব্দ চিতাভস্ম থেকে তুলে আরোগ্য দেবে না? সত্যি, এমন লেখা আরোগ্য দেয়। এমন কবিতাই তো আমরা চাই, যা আমাদের সারিয়ে তুলবে, আমাদের মন সারিয়ে তুলবে, আমাদের মন খারাপটাকে সারিয়ে তুলবে, আমাদের ভাবতে শেখাবে। খুব ভালো, খুব ভালো এই কবিতাটা। মানে আমার খুব পছন্দের একটা কবিতা আর কি। সেরকম তন্ময়ের তো অনেক কবিতাই পছন্দ। একটা কবিতা আমি করেও বোধহয় ছিলাম, তুমি সংশোধন করে দিয়েছিলে শেষে, কুমার হট্ট। সেটা আমি একটু তন্ময়ের থেকে শুনতে চাইবো। কুমারহট্ট। রামপ্রসাদের পথে সসংকোচে দাঁড়ালেন শিব। বুড়ো তিনি, বৌদ্ধ উত্তরাধিকার। চরকের গান এখনো বাতাসে ভাসে, ভক্তের অভাবে ফিরে যায়। ওই শাক্ত ছেলেটির পড়েছে আমার দিকে চোখ, আপ্রাণ ভাবেন তিনি। বাবা ডাক, ও রামপ্রসাদ, আমিও সম্পর্কে তোর মায়ের প্রণয় ভিক্ষু হই। এই এই যে লাস্ট লাইনটা, আমি জানি না তন্ময় মানে কি করে লিখলেন। আমি সত্যি জানি না তন্ময় মানে। এই কবিতার পেছনে আমি একটা পত্রিকায় সম্প্রতি লিখেওছি যে আপনি বলছেন না যে গবেষণামূলক কাজ বা অতীত ইত্যাদি, এই কবিতার পেছনে আঞ্চলিক ইতিহাসের একটা বাস্তব উদাহরণ লুকিয়ে আছে। রাম হালিশহর বা কুমারহট্টে গেলে রামপ্রসাদের বাড়ি যেখানে, আর সেখান থেকে যে গঙ্গার ঘাট, যে ঘাটে রামপ্রসাদ প্রত্যহ যাতায়াত করতেন, স্নান করতে আসতেন, সেই পথের একধারেই একটি মন্দির আছে, বুড়ো শিব মন্দির। তার স্থাপনকাল হচ্ছে 1660 খ্রিস্টাব্দ, মানে রামপ্রসাদের আমলেরও আগের। ফলে এবং আমি ওই জায়গাটা দেখার পর বাড়িতে এসে বেশ কিছু বইপত্র ঘেঁটে পড়ে জানতে পেরেছি যে স্বাভাবিকভাবেই ওখানেও দেখেছিলাম যে বুড়ো শিব মানেই একটা বৌদ্ধ উত্তরাধিকারের ধারা বহন করেন। ওখানে একটা চক্রখণ্ড আছে,
যেটা হয়তো বৌদ্ধদেরই সাধন চিহ্ন ছিল, এবং সেটা পরবর্তীকালে ব্রাহ্মণায়িত হয়ে বুড়ো শিব হিসাবে পূজিত হচ্ছে। এই যে ধারা বা আঞ্চলিক ইতিহাসের এই যে উপকরণ, একসময় চড়কের মেলা হতো, সেটাও আমি পড়েছি পরবর্তীকালে ফিরে এসে। এই যে সার্বিক কাজেই, এটা যে শুধু কল্পনার উপর আধারিত তা তো নয়, এটা বলতে পারেন একটা বাস্তব ইতিহাস। মানে মন্দিরটির অবস্থান বা প্রতিষ্ঠা রামপ্রসাদের আগের, ফলে রামপ্রসাদ যাতায়াতের সময় নিশ্চয়ই দেখেছিলেন। সেই জায়গা থেকেই আস্তে আস্তে লেখাটার জন্ম। একটা লেখার পেছনে, সেটা কবিতা হোক বা যে কোনো কিছুই হোক, কত কিছু মানে প্রেক্ষাপটে যে অনেক কিছু লুকিয়ে থাকে। যাই হোক, আমরা আরো একটা যৌথ কাজ নিয়ে আলোচনা করব এবার। আলোচনা মানে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আহ অরিত্র সোমের কবিতা। অরিত্রকে আমরা বোধহয় গত বছর হারিয়েছি, তাই তো? ভীষণ ভালো একজন কবি। এই যে আমি কবিতার বইটা দেখাচ্ছি, সেটা কিন্তু তন্ময় এবং আকাশের যৌথ কাজ, তাই না? তো সেই কাজটা নিয়ে প্রথমত একটু আকাশের কাছে শুনতে চাইবো। তন্ময় আগে বলুন। আমি কি বলি, অরিত্র আমাদের ভাই। অরিত্র আমাদের সাথে অনেক দিনই একসঙ্গে আমরা কাটিয়েছি। আহ, বইটা নিয়ে বলা খুব চাপের, যাই হোক। তন্ময় একদিন মেলায় হঠাৎ করে একটি ছেলেকে নিয়ে এলো সঙ্গে করে, এবং 2017 আমার টেবিলে এসে বলল, ভাই ও অরিত্র সোম, ও কবিতা লেখে। যেহেতু তখন আমাদের দলে অরিত্র বলে আরেকজন আছেন, অরিত্র দত্ত, তো এই অরিত্রর নাম দেওয়া হলো বাচ্চা। মানে বড় অরিত্র এবং বাচ্চা অরিত্র থেকে এর নাম দেওয়া হলো বাচ্চা। সেই থেকে আমরা ওকে বাচ্চা বলেই ডাকতাম। আহ, অরিত্রর ভাবনার দিক খুব জোরালো ছিল, যে কোনো কিছু নিয়েই আহ, খুবই জোরালো ছিল ওর ভাবনার দিক, এবং ও সমস্ত কিছুকে খুব নিজের দৃষ্টিভঙ্গিতে দেখতে ভালোবাসতো, এবং সেটা নিয়ে কষ্ট পেতেও হয়তো ভালোবাসতো। খুব অল্পে বিরক্ত হতো অনেক কিছু নিয়েই, সমাজ নিয়ে, আমাদের নিয়েও ও বিরক্ত ছিল, আমাদের অনেক আচরণ নিয়ে বিরক্ত ছিল। আহ এবং নানা কিছু নিয়ে, কবিতা নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে খুব ছিল কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু অরিত্র প্রচুর ভালো লেখা লিখেছে, এবং মজার বিষয় হচ্ছে যে হয়তো কোথাও গিয়ে ও খুব অধৈর্য হয়ে পড়েছিল। ও ভালো লেখাগুলো সামনে না এনে যে সমস্ত লেখা চলতে পারে, একটু আগে পারমিতা দি যে কথাটা বললেন যে মাসের জন্য লেখা এবং ক্লাসের জন্য লেখা, এটা খুব একটা বিপজ্জনক কথা। কারণ আমরা মাস ক্লাসকে কিভাবে ভাগ করব? আমরা যদি গ্রামকে মাস ধরি আর শহরকে ক্লাস ধরি, এটা প্রথমত ভাবা উচিত না। না হলে যাদের আমরা মাছ ধরবো তাদের কবিতা পড়ার বিলাসিতা কমই আছে, তারা ফেসবুক খুলে হয়তো পেলেন, কিছু একটা মজা করতে হবে, ঠাট্টা করে চলে গেলেন। আর যারা কবিতা ভালোবেসে পড়বেন, আমার মনে হয় তারা সকলেই ক্লাসের মধ্যেই পড়েন, এলিট ক্লাসের মধ্যেই পড়েন। কবিতা পড়ার প্রিভিলেজ যাদের আছে, যাদের কবিতা পড়ে বোঝার বা বোঝার চেষ্টা করার বা এটাকে শখ হিসেবেও যারা নেন, এখন যে কোনো কর্পোরেটে চাকরি করতে গিয়ে যদি কেউ ইন্টারভিউতে বলেন যে আমি শখের মধ্যে আমি কবিতা পড়ি, বলা হয় তোমার এরকম একটা লেজি হবি। তারপরেও যারা বলতে পারেন এটা, আমি তাদেরকে এলিট বলেই মনে করি। তো সেই জায়গা থেকে বলবো যে আহ, কবিতায় দুটো জিনিস হয়, একটা হলো আপনি জনপ্রিয় কবি হতে চান কিনা, একটা হলো আপনি যেটা লিখতে চান আপনার উদ্দেশ্যে আপনি ওটাই লিখবেন কিনা। আপনার উদ্দেশ্যটা কি? যদি মনে হয় যে আমি যে যে লেখায় আমি স্বচ্ছন্দ, আমি সেই লেখাই লিখবো, তারপরে মানে নির্ভর করে এটার উপর যে আমি কোন জায়গা অবধি যেতে পারছি। আমি এটা বলতে পারি যে 2016 যে লেখা আমি বা তন্ময়, আমরা আমাদের আমাদের আলাদা আলাদা পার্সপেক্টিভেই বলছি। তন্ময় তন্ময়ের মতো করে 16 যে লেখা লিখতো, আজকে 24 দাঁড়িয়ে যে লেখা লেখে, আকাশ পাতালের তফাৎ। আমার ক্ষেত্রেও তাই। এবং যার ফলে আমাদের পাঠক গোষ্ঠী বদলায় ক্রমশ। কেউ কেউ হয়তো আমাদের এই, আমি বলবো এখন অব্দি ভালোর দিকেই হয়েছে আমাদের এই যাত্রা, বাকিদের মতামত অনুযায়ী। তো কেউ কেউ এই ভালোর দিকে যাত্রাটায় একসঙ্গে থেকেছেন, কেউ কেউ সরেও গেছেন। আমার ক্ষেত্রে অভিজ্ঞতা খুব অদ্ভুত, আমার প্রথম বই যা বিক্রি হয়েছে তারপর থেকে একটাও বই ওইরকম বিক্রি হয়নি। যদি প্রথম বই 500 বিক্রি হয়ে থাকে, তাহলে এখন 300 হয়। তন্ময়ের হয়তো বিষয়টা উল্টো হতে পারে, আবার নাও হতে পারে। তাহলে কি আমরা কি ক্রমশ
স্পেসিফিক হয়ে যাচ্ছি? আমরা কি ক্রমশ একটা গোষ্ঠীর পাঠকের জন্য লিখছি? বা আমরা ক্রমশ কি আমাদের লেখা জটিল হয়ে যাচ্ছে? নাও হতে পারে। হতে পারে এটা যে ওই লেখা পড়ার, হজম করার বা ভালো লাগার যে সংখ্যাটা, সেটা তুলনামূলক কম। আমরা যদি তাদেরকে এলিট বলি, আর বাকিদের যারা পড়েছিলেন বলে আমরা লেখার সাহস পেলাম তাদেরকে মাস্ট বলি, তাহলে এটা কোথাও গিয়ে ছোট করাও হয়। আমার মনে হয় এই ক্লাসিফিকেশনটার আমাদের দরকার নেই, এটা একটু অতি সরলীকরণ হয়ে যাবে। পাঠক পাঠকই, এবারে আমরা যা লিখছি সেই অনুযায়ী পাঠক নির্ভর করে। এখন হতে পারে, আমি খুব একটা বাজে উদাহরণ, খারাপ উদাহরণ দিচ্ছি এখানে, ধরুন খাবারের ক্ষেত্রে একজন গাড়ি চড়ে এসে রাস্তার দোকান থেকে রোল খেতে পারেন যদি তার, বা ফুচকা খেতে পারেন যদি তার সেটা শখ হয়, তিনি হয়তো ওটাই খেয়ে যাবেন সারা জীবন। একজন যার অতটা ক্ষমতা নেই সে হয়তো কোনো একটি দোকানে গিয়ে বার্গার খেতে ভালোবাসেন, তিনি ওটাই পছন্দ করবেন। এবার আমি কাকে কোনটায় ভাগ করব? তো এই জায়গাটা থেকে অরিত্রর একটা অধৈর্য ভাব ছিল, আমার মনে হয়েছে যেটা। এখন মানুষের অনুপস্থিতিতে তো তার সম্পর্কে কিছু বলা উচিত নয়, কিন্তু আমি মনে করি আমাদের সেই অধিকার আছে, আমরা ওর সঙ্গে সেইভাবে মিশেছি বা ও আমাদের সেই জায়গা দিয়েছে। অরিত্রর এইটা একটা অধৈর্য ভাব ছিল যে ওর লেখা, ওর বই বিক্রি কম হচ্ছে, ওর লেখা নিয়ে আলোচনা কম হচ্ছে, যার ফলে ও ওর পরীক্ষা নিরীক্ষামূলক লেখাগুলোকে, যে লেখাগুলো বাইরে এলে হয়তো এই প্রজন্মটার মধ্যে, আমাদের খুব আশপাশে লেখা, আমাদের ৩-৪ বছরের মধ্যে আমরা যারা লিখতে শুরু করেছি, বা ৩-৪ বছরের মধ্যে যাদের লেখা নিয়ে চর্চা হয়েছে, তাদের মধ্যে ও হয়তো একটা আলাদা স্বর হতে পারত। এটাও বলার পক্ষে খুব আর্লিও চলে গেছে, কিন্তু সেই লেখাগুলোকে আমরা ওর ডায়েরিতে পেয়েছি, সেই লেখাগুলো কোনো পত্রিকায় পাইনি। যে লেখাগুলো পত্রিকায় পেয়েছি সেই লেখাগুলো এই সময়ে যারা বিখ্যাত লিখে তাদের কাছাকাছি। এই জিনিসটা খুব অদ্ভুত লেগেছে বইটা পড়ার সময় আমাদের। আরেকটা খুব আহ, গুরুত্বপূর্ণ জিনিস আমি বলবো, ওর ভাবনার দিকটা। প্রথমত ওর হাতের লেখা দেখলে বোঝা যায় ওর ভাবনার দিক খুব স্পষ্ট ছিল, এবং খুব কনফিডেন্ট হাতের লেখা ওর। ওর বইটাতে সেগুলো আছেও, কিন্তু আবার মনের মধ্যে জটিলতার কারণেই, নানা কিছু ভাবনার কারণেই ওর লেখায় কাটাকুটিও ছিল প্রচুর। ওর কি নিয়ে বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, অরিত্রর এর আগে একটি এক ফর্মার বই হয় তবুও প্রয়াস থেকে, সেই বইটিকে পুরোপুরি আমরা এখানে রেখেছি প্রচ্ছদ সমেত। এই বইটা আমি কেনার অনেক দিন পর পড়েছি, এবং মজার বিষয়, আমি ওর সাথে যখন আলোচনা করি লেখা নিয়ে, আমরা স্বাভাবিকভাবে বই সাজাই যখন আমাদের একটা ভাবনা কাজ করে যে শুরুর দিকে ভালো লেখা রাখবো, যে লেখা আমার তুলনামূলক মনে হচ্ছে দুর্বল, বা যে লেখা পাঠকের দুর্বল মনে হতে পারে, আমার অতটা মনে হচ্ছে না, আমরা সে লেখা ভিতর দিকে বা পিছন দিকে পাঠাই। অরিত্র বইটাকে পুরো উল্টো সাজিয়েছিল। অরিত্র দুর্বল লেখা বাইরের দিকে দিয়েছিল, এবং যত ক্রমশ আমরা বইটা, খুব ছোট বই, 12টা লেখা নিয়ে বইটি, কিন্তু যতটা বইটির ভিতর দিকে আমরা ঢুকেছি আমরা দেখেছি বইটির লেখার গাম্ভীর্য বাড়ছে, লেখার ধরন বদলাচ্ছে, এবং মানুষের জীবন তো এইভাবেই এগোয়। দুর্বল লেখা থেকে মানুষ আস্তে আস্তে ভালো লেখার দিকে যায়। ও সেই যাত্রাটাকে রেখেছিল, এবং একটা এক ফর্মার বই নিয়ে যে এই ভাবনা কেউ ভাবতে পারে, এটা আমার কাছে খুব বিস্ময়ের। অতটা গুরুত্ব দিয়েছিল ওই বইটিকে, এবং স্বভাবতই ও ভেবেছিল বইটা নিয়েও পাঠক ততটাই গুরুত্ব ওকে দেবে, যেটা হয়তো হয়ে ওঠেনি নানা কারণে। কারণ প্রকাশককে দোষ দিয়ে লাভ নেই, অনেক সময়ই হয় আমাদের সেই সঠিক সংযোগটা হয় না। এই বইটার ব্যাপারে যেটা আমার বলার, ও একটা দীর্ঘ সময় ধরে ও আমাদের সঙ্গে যেভাবে মিশেছে বা যেভাবে জীবনটা বেঁচেছে, সেটার বাইরে গিয়ে রাতে যখন ও লিখতে বসেছে তখন ও একটা আলাদা মানুষ ছিল, এবং সেটাকে ও গোপনই রেখেছে অনেক ক্ষেত্রে। কিছুটা কিছুটা আমরা বুঝতে পেরেছি যখন বাস্ট করতো ব্যাপারগুলো, যখন খবর আসতো বা ও কল আউট করতো যে আমি মৃত্যুর দিকে যেতে চাই, বা সেরম কোনো লেখা লিখতো, আমরা আবার সচেতন হয়ে গিয়ে যোগাযোগ করে বা আশপাশের কারোর সাথে যোগাযোগ করে তাকে বাঁচানোর চেষ্টা করেছি। হয়েওছে, অ্যাটেম্পটও ২-৩ বার ও এর আগে করেছে, এবং যে কোনো কিছুই, এইটাই বলছি, ভীষণ অন্ধকার লেখা, এবং যে কারণে, অন্ধকার বলাটা হয়তো ভুল, হ্যাঁ, খুব খুব ডার্ক লেখা, এবং যে কারণে এই বইটা করার সময় আমার তন্ময়কে নিয়ে খুব দুশ্চিন্তা ছিল যে এই লেখাগুলো এক নাগাড়ে পড়ে গেছে, এক নাগাড়ে, এবং হাতের লেখায় ওইরকম জটিল অবস্থায় সেগুলো উদ্ধার করা।
মানে একটা লেখা আমি ছাপা অক্ষরে পড়া আর হাতের লেখায় পড়া, এবং যে মানুষটা এত কাছের, 14ই এপ্রিল ও ঘটনাটি ঘটায় এবং 3রা আগস্ট আমরা বই বার করি, তাই তো, ওর জন্মদিনের দিন। এবং এইটুকু সময়ের মধ্যে বই ছাপতে আমি যদি ধরি আমাদের 1 মাস মানে লেগেছে, তাহলে আমরা জুলাইয়ে কাজ শেষ করেছি। সাজানোর আগের পার্টে তন্ময় লেখাগুলো পড়েছে এবং মূলত ও এডিট করেছে এগুলো। সেই জায়গা থেকে বলবো এই পরিমাণ এত গম্ভীর এত ভারী লেখা পড়া, এবং আমি দেখেছি ওই সময় কি অবস্থা হয়েছে ওর, এবং আমাদের দুজনেরই খানিকটা। এই বইটা নিয়ে বলতে গেলে আমার হয়তো অনেক সময় লেগে যাবে, কারণ কিছুটা সব বলাটা শুধু বলা নয়, কিছুটা কৈফিয়ত নিজের কাছে। তো আপাতত এটুকুই বলবো, অরিত্র অন্যতম গুরুত্বপূর্ণ স্বর হয়ে উঠতে পারতো। এবং বইটা সহানুভূতি থেকে নয়, আবারও বলছি, সব জায়গাতেই বলি, বইটা বই হিসেবে পড়া হোক, মানুষ পড়ুক। যেহেতু ও আমাদের থেকে কম সুযোগ পেলো, ও তো আর নতুন করে লেখার সুযোগ পাবে না। যতটা করে গেছে ততটা মানুষ পড়ুক, মানুষের হাতে যাক, যেটা ও চেয়েছিল। বইটা ছাপা হোক, এটুকুই। বইটা বিক্রিও হোক ভালোভাবে এবং আলোচনা হোক। ওর দুটো লাইন অরিত্রর আমি তুলে ধরতে চাইছি। আমি আমার জন্ম দেখতে চাই, আমি আমার মৃত্যু দেখব না বলে। আহ, মানে এমন লেখা কারা লিখতে পারেন, কারা ভাবতে পারেন? আমি বইটা মানে তন্ময়ের কাছে শুনবো, আমি বইটা নিয়ে। অরিত্র সোমের কবিতা, অরিত্রকে নিয়ে ওদের যৌথ কাজ, অসম্ভব ভেতর থেকে এরা কাজটা করেছেন। তন্ময়ের কাছে একটু শুনতে চাইবো। আমি জানি মানে অরিত্রকে নিয়ে এই মুহূর্তে কিছু বলা মানে আবার একটা অন্য জায়গায় চলে যাওয়া, একটা অন্য মননে চলে যাওয়া। কিন্তু একটু শুনতে চাইবো, কারণ তোমরা এই কাজটা করেছো ভীষণ ভেতর থেকে। আমার বিশেষ কিছু আলাদা করে বলার নেই, আকাশ প্রায় পুরোটাই বলে দিল। হ্যাঁ, ও চলে যাওয়ার পরে আমরা ভেবেছিলাম যে একটা অন্তত কাজ করা যাক, যে ওর অনুপস্থিতিতে ওর লেখাগুলো অন্তত দুমলাটের মধ্যে রাখা যাক। মানে ও যে নেই সেটা তো সত্য, সেই সত্য তো বদলানো যাবে না, কিন্তু বহির্বিশ্বে ওর যে প্রধান পরিচিতি একজন কবিতা প্রয়াসী হিসাবে, সেই পরিচয়টা যেন অক্ষুণ্ণ থেকে যায় বরাবরের জন্য। এই ভাবনার থেকেই আমরা করেছিলাম, এবং ও ভালো কবিতা লেখে বলেই করেছিলাম। ওর কবিতা যদি দুর্বল বলে আমাদের মনে হতো অন্তত পাঠক হিসাবে, তাহলে হয়তো স্নেহের জায়গা ভালোবাসার জায়গা আলাদা, কিন্তু হয়তো এরকম প্রাণান্ত পরিশ্রম করে বই করার দিকে এগোতাম না। ওর কবিতার প্রতি আমাদের সম্মান সমীহ শ্রদ্ধা ছিল বলেই আমরা করতে চেয়েছিলাম, যাতে এইভাবে অন্তত থেকে যাক। এবং অনেক মানুষ যারা অরিত্রকে ব্যক্তিগতভাবে চিনতেন না, তারা হয়তো কবিতার মাধ্যমে তাকে চিনলেন। এইভাবে মানে ওর চলে যাওয়াটা যেমন সত্য, তেমন ওর লেখাগুলোও যে সত্য। এবং এই লেখাগুলোর মাধ্যমে আমি দেখছি, দেখে খুব আনন্দ লাগে যে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ওর কবিতাগুলোকে বিশ্লেষণ করছেন এবং গুরুত্ব পাচ্ছে। সেই বিশ্লেষক যে দৃষ্টিভঙ্গিগুলো, সেগুলো মানে পড়তে পড়তে বা সেই আলোচনাগুলো দেখে আমার আনন্দ লাগছে যে ঠিকই তো, ঠিকই তো। আবার হয়তো এই যে আলোচনার মধ্যে যে দৃষ্টিভঙ্গিগুলো ফিরে ফিরে আসছে, সেগুলো হয়তো ও মানে উপস্থিত থাকলে হয়তো হতোও না, এইটাও বাস্তব। কাজেই দুটো বাস্তব, যে ও নেই এবং ওর বই আছে, এই দুটো বাস্তবের পাশাপাশি চলা এবং আরো মানুষ পড়ুক, এইটাই হচ্ছে অন্যতম একটা চ্যালেঞ্জ, যে ব্যক্তিকে না চিনে তার কবিতার মধ্যে দিয়েও ব্যক্তিকে চিনে ফেলা। এই ব্যাপারটা এই বইয়ের মধ্যে প্রবলভাবে রয়েছে, এটাই আর কি। কবি তো চিরদিন থাকেন না, কবিতাটাই থেকে যায়, তার সৃষ্টিটা থেকে যায়। তাই অরিত্র এই মুহূর্তে আমাদের কাছে নেই, কিন্তু অরিত্র আছেন তার শব্দে, তার কথায়, তার চিন্তায়, তার কবিতায়। এবং এই ধরনের কাজগুলো তন্ময় এবং আকাশ এই ধরনের কাজগুলো আমাদের কাছে তুলে ধরছেন। একটু গুরুগম্ভীর হয়ে গেল অরিত্র, যেহেতু এই মুহূর্তে আমাদের প্রসঙ্গে চলে এলো। আমি একটু একটু হালকা করতে চাইছি, এবারে একটু ফিরতে চাইছি অন্য প্রসঙ্গে, যেটা হচ্ছে খুব সরাসরি জানতে চাইবো। আমি তো আসাম থেকে এসেছি, আসামের মেয়ে, বরাক উপত্যকার মেয়ে। বরাক উপত্যকা বা ব্রহ্মপুত্র উপত্যকা নিয়ে তোমাদের সার্বিক ধারণাটা কি?
খুবই ভালো ধারণা। এবং মানে আমি আসাম এবং সেখানে ত্রিপুরার, সাহিত্য চর্চা হ্যাঁ, বা মানে লেখালেখি সেই জিনিসটা সাহিত্য চর্চা বলতে আমি কবিতার বাইরে অন্য কিছুর সঙ্গে সত্যি বলতে পরিচিত নই, খুবই সীমিত ভাবে পরিচিত, কিন্তু কবিতার সঙ্গে সম্যক পরিচিত। এবং আমি ওই দেশভাগ এবং বলে একটি কবিতা সংকলন যখন সম্পাদনা করেছিলাম, তখন পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম ত্রিপুরার কবিদের কবিতা ওই সংকলনে ছিল। সেই সূত্রে অনেকের সঙ্গে আমার আলাপ হয়েছে, ব্যক্তিগত কথোপকথন হয়েছে, এবং তাদের শুধু এই সংক্রান্ত কবিতা না, অন্যান্য বিষয়ে কবিতাও পড়েছি। অনেকের সাথে হয়তো আমার তাদের কবিতার সঙ্গে হয়তো পূর্ব পরিচয় ছিল না, এই কাজের সূত্রে পরিচয় হয়েছে। ফলে আসাম ত্রিপুরার কবিতার সম্পর্কে একটা মোটামুটি গড় ধারণা আমার মধ্যে জন্মেছে। আর এই বছর যিনি যুবা সাহিত্য পেলেন, সুতপা, তার প্রত্যেক, হ্যাঁ, মানে এই পুরস্কার পাওয়ার আগেই তার প্রত্যেকটি বই আমি পড়েছি, খুবই ভালো কবি। এবং এরকম আরো অনেকেরই বই আমার পড়া আসাম ত্রিপুরার। ফলে আর কি, মানে বই পড়ার মাধ্যমেই তো জানা, মানে সেইটুকু জানার সীমানায় একেবারে অজ্ঞ নই, এটুকু বলতে পারি। আমার ভালো লাগলো জেনে। কোথাও নিজের জন্ম শহর বা নিজের জায়গাটা তো টানে। আকাশের থেকে একটু শুনে নিতে চাইবো। আমরা যখন পত্রিকা শুরু করি 2011-12 থেকে, 13-র একটি সংখ্যায় শুভপ্রসাদ নন্দী মজুমদার একটি দীর্ঘ লেখা লিখেছিলেন আমাদের, এবং বরাক উপত্যকা নিয়েই, ভাষা আন্দোলন নিয়ে দীর্ঘ লেখা লিখেছিলেন। এবং আমার কোথাও গিয়ে মনে হয়, যেমন ইতিহাসে হয়তো আমাদের আসামকে আরেকটু গুরুত্ব দেওয়া উচিত। যেভাবে আমরা বাংলাদেশ সম্পর্কে বা ভাষা আন্দোলন সম্পর্কে যেভাবে পড়ে থাকি, তাতে খুব ধারণা সেখানে থাকে না। আরো একটা জিনিস, আমি যে কোনো জায়গারই, আসাম বলুন বা বাংলাদেশের কথাও বলুন, যে কোনো জায়গারই তরুণ কবিদের লেখা আর একটু হাইলাইটেড হোক, এটা আমি চাইবো। কারণ আমরা এখন যদি আপনি 90 জনকে ধরে জিজ্ঞেস করেন বাংলাদেশে কে লিখছেন বা কার লেখা পড়েছো, হুমায়ুন আহমেদ ছাড়া খুব কম নাম তারা বলতে পারবে। কিন্তু আমাদের বয়সী যারা লিখছেন বা আরো জুনিয়র যারা লিখছেন, কম বয়সীরা, তাদের বই পাওয়া যায় না, তাদের বই আসে না। অথচ এখন সামাজিক মাধ্যম এত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, যে কোনো রকম, এখন সীমানা তো সেই অর্থে মিটে গেছে। যে কোনো লেখা যে কোনো জায়গায় কয়েক মুহূর্তের মধ্যে পৌঁছায়। আমার মনে হয় সেই দিকটায় এখনো আমরা অনেকটাই অজ্ঞ রয়ে গেছি। যে বরাক উপত্যকার বলুন বা বাকি জায়গারও বলুন, তরুণরা কি লিখছেন, কেমন লিখছেন, তাদের লেখা কিরকম, এই বিষয়টা সম্পর্কে আমাদের খুব ধারণার জায়গা তৈরি হয় না। আহ, জানি না, এটা হয়তো আমারই ভুল, আমি ভুলও হতে পারি, কিন্তু আমার মনে হয় সহজলভ্যতাটা কম সেই অর্থে। আমার খুব ধারণা নেই, সেটা স্বীকার করে নিতে লজ্জা নেই। না, সেটা মানে এই যে আমি বললাম কোথাও যে উম, এই মাধ্যমটাকে তৈরি করা, এরকম আজকে তোমাদের অনেক লেখা হয়তো পৌঁছাচ্ছে না বরাক উপত্যকায় কিংবা ব্রহ্মপুত্র উপত্যকায়, তো সেটা নিয়ে আমরা হয়তো একটু চিন্তা চর্চা করতে পারি যে কিভাবে আরো সেই পরিধিটা বাড়ানো যায়, সেই গণ্ডিটাকে আমরা আরো কতটা বিস্তৃত করতে পারি। কারণ বাংলা, আমাদের কবি সঞ্জয় চক্রবর্তীর একটা লাইন আমার খুব মনে পড়ছে যে এপার বাংলা ওপার বাংলার মাঝখানেও আরো একটা বাংলা আছে, যে বাংলাটাকে তিনি বলেছিলেন অপার বাংলা। আজও কিন্তু কোথাও, হ্যাঁ, এই কলকাতা শহরের বুকে বসেই বলছি, কোথাও নিজেকে কিন্তু ব্রাত্য মনে হয়, এখনো মনে হয়। কারণ 21 যতটা চর্চিত কলকাতা শহরে, আহ 19 বোধহয় ততটা চর্চিত নয় এখনো। 19এর কথা অনেকেই জানেন না। তো সেটা সেই শহরের মেয়ে হয়ে কোথাও তো সেই দুঃখটা কাজ করে। এবং শুধু না, এটা ক্ষোভেরও ব্যাপার। আমি ক্ষোভ, প্রথমেই যে কথাটা বললাম যে আমাদের আরেকটু পড়ানো উচিত, এই বিষয়টা নিয়ে আরো প্রবুদ্ধদার গুরুত্ব লেখা দেওয়া উচিত। অনেকেই, তন্ময় হয়তো পড়েছো, আকাশ তো পড়েইছো, আত্রেই পড়েছিস। আহ তো প্রবুদ্ধদারও কোথাও মানে শঙ্খবাবুকে নিয়ে একটা ক্ষোভ ছিল, একটা ক্ষোভের জায়গা ছিল, অভিমান, ক্ষোভ নয় ঠিক, অভিমান। এই যে কোথাও ত্রিপুরা হোক বা আসাম হোক, ব্রহ্মপুত্র উপত্যকা কিংবা বরাক উপত্যকা, এইভাবে মানে সব মিলেমিশে একাকার হয়ে শুধু বাংলা হয়ে যাচ্ছে না কেন? সেটা আমরা তো সেটাই চেয়েছিলাম, না? এইটা
বলতে গেলে আপনি গোটা পশ্চিমবঙ্গটাও এক হয়ে যাচ্ছে না, এটাই সমস্যা। এবং বাংলা কবিতা চর্চাটা কলকাতায় যেটা, সেটা ভীষণ কলকাতা কেন্দ্রিক, এবং সেটা নিয়ে গ্রামগঞ্জের যথেষ্ট ক্ষোভের জায়গা আছে। এবং আমি বলবো সেটা, মানে কি বলবো, সেটা ভুল নয় এক অর্থে। তবু এখন বলবো তুলনামূলকভাবে চর্চা হয়, এই গণ্ডিটা আস্তে আস্তে পেরোচ্ছি আমরা। প্রচুর প্রথম সারির কাগজে এমন আহ, ভাইয়েরা আমাদের লেখেন যারা হয়তো প্রত্যন্ত জায়গায় বসে আছেন, কিন্তু তারা সেই প্রতিভাটা, তারা নিজের প্রতিভাতেই লিখছেন। এমন নয় যে তারা ওই জায়গায় বসে আছেন, এটা কোটা নয়। কিন্তু আমার মনে হয় আরো একটু বিষয়টা সহজ হওয়া দরকার। এই কলকাতা কেন্দ্রিকতা ভালো নয়। এবং এইটা থাকলে একটা সময়ের পর পাঠকও ভাগ হয়ে যাবে, এবং একদমই কাম্য নয়। মানে আমি ধরুন একটি সূচিপত্র দেখে পড়ে আমার কখনো এটা মনে হবে না যে তো শুধু কলকাতার লোকেরাই লিখেছে, অথবা যে প্রশ্নগুলো আমরা এখন ফেস করি বা করেছি এক সময়, খুব বিরক্তিকর এগুলো, যে সূচিপত্রে মহিলাদের লেখা এত কম কেন। আমি যে কজন, আমি সবার লেখা রাখতে পারবো না প্রথমত। দ্বিতীয়ত হলো, আমি যাদের লেখা রাখবো সে লেখাগুলো ভালো কিনা আগে পড়ি। হতেই পারে আমার কাছে সহজলভ্য হয়নি বাকিদের লেখা। তো সেই অর্থে, বা সবই তো কলকাতার লোক দেখছি, গ্রামের লোক কোথায়? গ্রামের লোক বলে হয় না কিছু। কিন্তু এটাও ঠিক, যদি কেউ প্রত্যন্ত জায়গায় বসে ভালো লেখেন, তিনিও সমান গুরুত্বের অধিকারী যতটা একজন কলকাতার মানুষ পাবেন সহজলভ্যতার জন্য। তো আমার মনে হয় যে তিন বাংলা এক হওয়া তো এখন অনেক দূরের রাস্তা। আগে এক একটি বাংলা আলাদা আলাদা ভাবে এক হোক আর কি, সেইটুকুই দরকার প্রথম। অবশ্যই স্বপ্ন দেখবো, চেষ্টাও করব, আমরা আমাদের মতো করে নিশ্চয়ই চেষ্টা করব। আমরা যখন লেখা শুরু করেছি তখন এর থেকে ছবি তো কিছুটা হলেও বদলেছে, কিছুটা তো নিশ্চয়ই বদলেছে, সেটুকু তো আমরা বলতে পারি। মানে ধরুন আজকের আলোচনা যেখান থেকে শুরু হলো, সেই জায়গাটুকু তো আমরা করতে পেরেছি, যে এইটা নিয়ে বসে কলকাতায় বসে আমরা এত কাছে থেকে আমরা এইটা নিয়ে কথা বলতে পারছি, তো প্রয়োজন বোধ করছি তো। বা ধরুন একটা লিটল ম্যাগাজিন বই করতে তো পিছপা হচ্ছে না, 40টা বাজে বই হোক, কিন্তু 10টা তো ভালো বই এখান থেকেও হচ্ছে। লিটল ম্যাগাজিন শব্দটা তো নতুন অনেকে শিখছে, যারা বই মেলায় যান এদের মধ্যে অনেকেই ধারণা ছিল না যে এটা সার্কাসের মতো তাবু, এক গাদা লোক বসে কি করে, এরা ঢুকলেই বই বেচে দেয় জোর করে। এই দাদা আসুন না, দাদা আসুন না, এটা দেখে যান করে, মানে এখানে ঢোকা যাবে না, এখানে ঢুকলেই বই বিক্রি করবে জোর জবরদস্তি। এই ব্যাপারটা কাটছে আস্তে আস্তে, এইটুকুই। পাঠক বাড়ুক, লেখাও বাড়ুক, এবং আম সেইভাবে মানে আমাদের কি বলবো, ইচ্ছেগুলো যে কবিতার প্রতি আমাদের ভালোবাসার ইচ্ছে, শব্দের প্রতি আমাদের দায়বদ্ধতার যেটুকু আছে, আমাদের ভাষার প্রতি দায়বদ্ধতা, আমাদের সংস্কৃতির প্রতি আমাদের দায়বদ্ধতা, সেগুলো ক্রমান্বয়ে বাড়ুক। আম পরিধি আরো বিস্তৃত হোক। আম আসাম, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই মুহূর্তে কথাটা মাথায় এলো, মানে বাংলাদেশ ভীষণ একটা অগ্নিগর্ভ অবস্থায়, রক্তাক্ত অবস্থায় রয়েছে, মানে আহ ভীষণ একটা আর্তনাদের জায়গা হয়ে উঠেছে বাংলাদেশ। আমাদের একদম প্রতিবেশী শহর, শহর বলছি দেশ, এবং কি যে কষ্ট হচ্ছে ভেতর থেকে, আহ মেনে নিতে খুব কষ্ট হচ্ছে, মেনে নিতে পারছি না। সেটাও তো বাংলা, বাংলা বড় আত্মার আমাদের কাছের একটা জায়গা। তো কি হবে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না, কিন্তু এইটুকু শুধু বুঝতে পারছি, আমাদের একটা সঠিক আলোর দিকে এগোতে হবে। সেটা নিয়ে একটু বাংলাদেশ যখন চলেই এলো, একটু তন্ময়ের কাছে যাব। তন্ময়, এই মুহূর্তে আমাদের কি করণীয়, কি করা উচিত বলে তোমার মনে হচ্ছে? কি বিষয়? এই যে বাংলাদেশ এতটা সাফার করছে, মানে এই বিষয়টা নিয়ে আমরা কি করতে পারি? আমরা কিছু আহ লেখা, আমাদেরও কি সেভাবে কিছু দাঁড়ানো, মানে কি করা উচিত এই মুহূর্তে? মানে ভারতীয় বাঙালিদের কি করা উচিত সেটাই তো বক্তব্য। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যেমন দেখবেন প্রচুর কবি লেখকরা বিভিন্ন সভা করেছিলেন, তাদের বিবৃতি প্রকাশ্যে এনেছিলেন। বেশ কিছু পত্রিকা বিশেষ মুক্তিযুদ্ধ সংখ্যা, বাংলাদেশ সংখ্যা বার করেছিল। প্রচুর প্রথম সারির কবিরা তাদের কবিতা লিখেছিলেন,
গায়করা, সঙ্গীত শিল্পীরা গান রেকর্ড করেছিলেন, পথনাটিকা হয়েছিল প্রচুর। কলকাতা মানে একটা আলাদা বইই আছে প্রথম আলোর থেকে প্রকাশিত, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পশ্চিমবঙ্গের অবদান। তাতে আপনি আরো ডিটেলস পাবেন যে কিভাবে পশ্চিমবঙ্গের লোকেরা মুক্তিযুদ্ধে সমর্থন এবং সহযোগিতা করেছিল, এবং যেটা পুরোটাই ছিল প্রায় আবেগতাড়িত। তখন ছিল 24 বছর, এখন সেটা দাঁড়িয়েছে 77 বছর। এখন আরো, আমি জানি না তখন মিছিল বেরিয়েছিল কিনা, আমার মনে পড়ছে না, কিন্তু গতকাল আমরা দেখেছি বাংলাদেশের ছাত্রছাত্রীদের সমর্থনে মিছিল বেরিয়েছে কলকাতায়, নন্দনের সামনে। সেই মিছিলে বেশ কয়েকজনকে পুলিশ তুলে নিয়ে লালবাজারে গেছে, তাদের গ্রেপ্তার করেছে, পরে ছেড়েও দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। যেই বর্তমানে দাঁড়িয়ে ওই একই জিনিস হতে পারে আসলে তখন ব্যাপারটা কি ছিল, মানে সবার প্রতিবাদ জানানোর তো উপায় ছিল না। যাদের যাদের নির্দিষ্ট দক্ষতা ছিল, তারা তাদের সেই শিল্প দক্ষতা দিয়ে সেটাকে হাতিয়ার করে তাদের প্রতিবাদ মতো করে জানিয়েছিলেন প্রতিবাদ বা পাশে করেছেন। দাঁড়াতেন। এখন সোশ্যাল মিডিয়ায় তো সবাই প্রতিবাদ জানাতে পারেন চাইলে, কাজেই ব্যাপারটা কোথাও হয়তো বহুর ভিড়ে আলাদা করে চোখে পড়ছে না। কিন্তু আর কি করা যেতে পারে ও দেশের ইয়েতে, মানে নিশ্চয়ই, মানে এবারের বাংলার জনগণের চাপে ও দেশের সরকার নথি স্বীকার করবে সেটা মনে হয় না। নথি স্বীকার করলে ওই দেশের ছাত্রছাত্রীদের চাপেই করবে। তাহলে আর কি করতে পারে, সলিডারিটি দেখানো ছাড়া। কিন্তু তাতেও সেটা কতটা ওয়েলকামিং হবে উভয় তরফেই, সেটাও প্রশ্ন। কাজেই সার্বিক বিবেচনা করে অন্তত বাঙালির প্রতি বাঙালির যে দায়, সেই জায়গা সেটা থেকে দাঁড়িয়ে অক্ষুণ্ণ তাদের থাক। পাশে দাঁড়ানো, হুম। তাদের সহমর্মিতা জানানো, অন্তত এইটুকুই করা সম্ভব আর কি। আসলে হ্যাঁ, আমরা যখনই আলোচনাটা করব বা এই উম, বসবো একসাথে, সেরকম তো খুব একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন হয়ে গেল। সেটা প্রতিদিন খুবই একটা খারাপের দিকে যাচ্ছে। তো এই মুহূর্তে বসে আমরা শুধুমাত্র বাংলাদেশের জন্য প্রার্থনা করতে পারি যে একটা সঠিক আলোর পথে বাংলাদেশ আবার হাঁটুক, এবং আমরা সর্বদাই তো সঙ্গে রয়েছি। আজকে অল্প অল্প করে আমরা মনে হয় অনেকখানি দীর্ঘক্ষণ ধরে আমরা অনেক আলোচনা করে গেলাম। আহ তন্ময় সঙ্গে রইলেন, অনেকটা সময় আমাদেরকে দিলেন। আকাশ রইলেন ওপাশ থেকে, আত্রেই কনস্ট্যান্টলি বসে মনিটর করছে পুরো ব্যাপারটা। তো কতটুকু আপনাদের কাছে কি তুলে ধরতে পারলাম সেটুকু আমি ঠিক জানি না, কিন্তু চেষ্টা করেছে। বিশ্বাস করুন যে আসাম থেকে এসে এখানে বসে তাদের সঙ্গে একটু কথোপকথন এবং সেটা আপনাদের কাছে পৌঁছতে আমি মানে ভীষণভাবে চেষ্টা করলাম। আপনারা যারা সঙ্গে রইলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আহ এই দীর্ঘক্ষণ এই আলোচনায় এ, যেতে যেতে তন্ময়ের কাছে এবং আকাশের কাছে আমি কিছু তোমাদের নিজেদের কবিতা বা কিছু মানে যারা রয়েছেন বন্ধুদের জন্য তাদের কি বলতে চাইবে? কবিতা পাঠই ভালো সবসময় বলার থেকে, নিরাপদ। পারমিতাদিকে ধন্যবাদ, আমাদের দুই বন্ধুকে। সম্ভবত দুই বন্ধু একসাথে এই প্রথম, প্রথম না আগেও হয়তো হয়েছে, কিন্তু এত দীর্ঘ আলোচনা বিভিন্ন ক্ষেত্রে এই প্রথম একসঙ্গে আমরা বসলাম, আলোচনা হলো। এই আয়োজনটা করার জন্য আপনাকে ধন্যবাদ। আর হ্যাঁ, আসামের মানুষজন যদি আমাদের কাজ, আমাদের লেখা সম্পর্কে জানেন, সেটা তো কোথাও গিয়ে আমাদের কাজেরই পরিধি বিস্তৃত হওয়া, সেটা সবসময় চাইবো হোক। আমরাও চেষ্টা করব তাদের লেখা বা তাদের কর্মকাণ্ড সম্পর্কে আরো ওয়াকিবহাল হতে। এই পারস্পরিক আদান প্রদানটা জারি থাক। কবিতা পড়ি আপাতত, সেটাই। কবিতায় ছিলাম। সংশোধনবাদ। হে দিন, করুণ দিন, তোমার পতাকা যারে দাও, বহন করার শক্তি তারা যদি এখনো না পায় খিদের প্রকৃত অর্থ, তাহলে তো ইঁদুর খাঁচায় প্রবল চেষ্টার পরে ক্রমশ ঝিমিয়ে থেমে যাওয়া। হে দিন, তারার দিন, তোমাদের উন্নাসিক ছায়া মহাজাগতিক কোনো ক্ষমায় সংশোধিত হলে আবার তিলক কাটত, সুর উঠত ব্যথার শৃখলে। দিবারাত্র নামগান আচণ্ডাল ব্রাহ্মণের হরি। হে দিন,
হাতুড়ি চিহ্ন দুবাহু ফসলে মেলে দিয়ে কাস্তের পাশেই এসো বিপ্লবের দারুমূর্তি গড়ি। সাংঘাতিক একটা লেখা। আবার আরেকটা হোক? আকাশের কাছে যাচ্ছি এবার। না, আমি তাহলে নতুন লেখা পড়ি, অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই, আমরা আচ্ছা। অপেক্ষায় রয়েছি এটা নতুন লেখা শুনবো বলে। তন্ময় এত পরিমিত পড়লো, আমার এবার লজ্জা করবে, আমি 5 টুকরো লেখা পড়বো। যাই হোক, কি করা যাবে আর, সব ব্যাপারেই পরিমিত, আমি কথাও বেশি বলি। এখনই সঙ্গম ছেড়ে উঠে যাচ্ছি, যেহেতু কবিতা আরো পিচ্ছিল খুব, ভুল খাতে গড়িয়ে না দিয়ে পাতায় তুলবো ভাবি, তুলে রাখবো ক্ষোভের বালিশে। ব্যক্তিগত অন্ধকার বারোয়ারি মঞ্চে উঠে পড়ে যতখানি আলো পাবো, সঙ্গম সে তৃপ্তি দেবে না। দুপুর উলঙ্গ ডালে ঝুলে আছে লাজুক মাদুলি, মেয়েটি পোশাক খুলতে দ্বিধা করে, কাছে ডাকি, বলি, শব্দ সমুদ্র আঁকে, যদি তাতে রক্ত দেন কবি। সমুদ্র রক্তিম হয়, বীর্য হয় নীলাভ বাদামি। তোমাকে শেখাতে পারি এ সমস্ত জাদুবিদ্যা ছল, শর্ত কেবলই আমি, দুজনের এই পদ্য সন্ধে নামার আগে সেজেগুজে ফিরে যাবে ঘরে। মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, হাফ মাত্রা, অথচ না হলে লেখাতে তেমন কোনো যৌনতা থাকবে না যাকে কল্পনায় তুলে এনে ছেলেটি স্নানের ঘরে আজ জানলা বন্ধ রেখে জল ঢালবে শুকনো নালিতে। মেয়েটি জানতে পেরে প্রেমিকের গোপন চিঠিতে আয়নায় উজ্জ্বল হবে, মায়ের স্নেহের ডাকে দেরি হবে উত্তর দিতে। যেহেতু সঙ্গম থেকে উঠে এসে তাকেই লিখেছি, যুক্তি সাজালে আমি অপরাধী, কেননা বাজারে কবিতা ছড়ানো ভেবে নিজেদের শয্যা দৃশ্য লিখে পাঠককে দিয়েছি, তাতে ঘটা করে প্রথম স্তবকে নিজের নামের পাশে দিনক্ষণ জানিয়ে দিয়েছি। মেয়েটি লাজুক, তাই আয়নায় নিজেকে গুছিয়ে আমার অক্ষমতা ভুলে গিয়ে কবিতা ভেবেছে। অন্ধকারে শুতে যাওয়া, ভোরবেলা শক্ত হওয়া পেশি আমাকে বিশ্বাস দেয় আরো কিছু সাহসী পদ্যের, অথচ ভোরের স্বপ্ন সত্যি হলে অযথা বিপদ, সেক্ষেত্রে শহর জুড়ে গোটা 10 সন্তান আমারই। এ ওকে চেনে না, তাই বেঁচে যায় খরচের খাতা। মেয়েটি পোশাক তোলে, ভোর হয় অন্ধকার ঢাকে, অতৃপ্ত সঙ্গম থেকে জিজ্ঞাসা উঠে আসে, আমি যাকে নগ্ন দেখি পাঠকও কি দেখতে পান তাকে? শেষ লাইনটা তন্ময়, আরো কিছু হবে কি? না, আসলে এতক্ষণ রোদ করে মাথা আমার চোখ ঝাপসা দিচ্ছে। আরো একটা হোক। আর একটা কলহ, কি জানি বলতে হবে, ভেতরে ভেতরে ভাবছো, কি জানি বলতে হবে ফুঁসে, যাতে সে চমকে ওঠে, পা দুই পিছিয়ে যায় ভয়ে, হাত জোর করে বলে, কখনো হবে না, দেখো আর, এবং তোমার সামনে লাঠি খাওয়া মিছিলের মতো ভেঙে পড়ে, ছত্রখান হয়। ভেতরে ভেতরে জানো, সাময়িক গ্রেফতারি, ও বেলায় সহজে জামিন, অথচ তোমার সন্ধি ফিরিয়ে বলছে, দেখি কত দূর যাও। আমরা একটা কবিতা মাখা বিকেল কাটালাম দুই তরুণ কবির সঙ্গে। আহ যেতে যেতে, হ্যাঁ, আকাশ কিছু না, বলছিলে। না, একটা অনুরোধ আসছে কবিতা পড়ার। কি? আকাশ, না, 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 আর লেখা নেই আজকে। যাই হোক, আমরা কবিতায় রইলাম অনেকক্ষণ। সঙ্গে দুই তরুণ টকবগে কবির সঙ্গে অনেক আলোচনা হলো, কিছুটা মন খারাপের, অনেকটাই ভালো লাগার, আহ অনেকটাই আশাবাদী আলোচনা, এবং আমি এই আশা করছি যে এই দুজনের কাছ থেকে আরো অনেক অনেক কাজ আমরা পাবো, ওদের যৌথ কাজ, আহ যাতে করে আমরা আরো আরো সমৃদ্ধ হব। কিন্তু এইটুকু বলবো যে তোমরা একবার আসামে এসো, দুজনেই এসো, আসাম ঘুরে যাও, এবং এই যে এত সুন্দর ক্যাফেটাতে বসে আছি, চারপাশে একটা ঝিল দেখতে পাচ্ছি। আকাশ, আকাশ একটু ছোট্ট করে একটু ক্যাফেটার বর্ণনা করো। এটা এই জায়গাটার নাম ক্যাফে ডেকার্স লেন। ডেকার্স লেন কলকাতার অন্যতম বিখ্যাত একটি খাবারের গলি হিসেবেই বিখ্যাত, তো সেই নামেই দেওয়া। এবং
আয়রনি হচ্ছে এটা কলকাতার মধ্যে নয়, মানে পিনকোডে কলকাতা হলেও এটা বেলঘড়িয়া নন্দননগরে। এখানে দুপাশে দুটো বড় জলা, এবং এই ঝিলটা আমাদেরই, এই সরি ক্যাফেটা আমাদেরই, ঝিলটাও প্রায় আমাদেরই বলা যায় এখন আর কি। তো আজকের অনুষ্ঠান এখানেই হলো, বাকিটা পারমিতাদি বলবেন কেমন লাগলো। সত্যি এত সুন্দর একটা জায়গায় চারপাশে মানে আমি ঝিলটাই দেখতে পাচ্ছি এবং পুরোটাই একটা কাচের ঘর, এবং আড্ডাটা আজকে আমাদের এখানেই হলো। অনেক আমি ক্যামেরাটা মানে ঘুরিয়ে এই মুহূর্তে দেখাতে পারছি না, বইয়ের তাক ওদিকে রয়েছে, অনেক কটা বই রয়েছে, এবং সেই সঙ্গে একটা সুন্দর একটা মানে কি বলবো তার ডেকোরেশন গুলো খুব ভালো লেগেছে। আমি কখনো আপনাদের ছবি তুলে দেখাবো বা এটার পরেই আমি পোস্ট করব। আমার খুব ভালো কাটলো কিন্তু আজকের এই বিকেলটা অন্যরকম ভাবে। আহ কারণ এতদিন স্ট্রিমইয়ার্ডে বসে আমি এ প্রান্তে ছিলাম, আর হয়তো অন্য প্রান্তে কেউ বাংলাদেশে ছিলেন, কিংবা কলকাতায় ছিলেন, কিংবা শিলচরে ছিলেন, কিংবা আগরতলায় ছিলেন। আজকে স্ট্রিমইয়ার্ডে একই ফ্রেমে আমরা তিনজনেই একই সাথে ছিলাম। এটা কিন্তু আজকে আমার একটা বেশ বড় প্রাপ্তি, এবং আকাশ এবং তন্ময়ের থেকে অনেক কিছু আরো টেকনিক্যাল বিষয়ে আরো বেশ কিছু জানলামও আর কি। তো যাই হোক, দেখা হবে আপনাদের সঙ্গে বারো কথা বাই পারমিতায় আবারও কখনো। একটু আম, আবার একটু কাজ মানে জমিয়ে নিই, তারপরে আবার আপনাদের কাছে ফিরবো। দেখা হবে, ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনার চারপাশকেও ভালো রাখুন। টাটা।